আসসালামু আলাইকুম। ৪৮তম স্পেশাল বিসিএস এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি ডাক্তার আরিফিন। আমি ৩৭ বিসিএস এর ক্যাডার। তো আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামের কিছুক্ষণের জন্য মানে ফার্স্ট সেগমেন্টে তোমাদের মাইক্রোফোনটা অফ থাকবে, চ্যাট বক্স অফ থাকবে। আমি এখানে তোমাদেরকে কোর্স রিলেটেড কিছু নির্দেশনা দিব। এই নির্দেশনার পাঠটুকু শেষ হলে আমরা সবাই পরিচিত হব আমাদের টিচার্স, মেন্টর এবং পিটু এর টিমের সাথে। তোমাদের একটা আনুষ্ঠানিক পরিচিতি হবে এবং তোমাদের সবার সাথে আমরা পরিচিত হব। তো আশা করছি আমাদের এখনকার সেশনটা তোমরা যদি খুব ভালো করে যদি শুনো, তাইলে তোমাদের পিটু এর সাথে এই জার্নিটা খুব স্মুথ হবে। আর আজকের প্রতিটা নির্দেশনা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনো নোট করা বা কোনো কিছুই করা দরকার নেই, কারণ পিটুএতে প্রত্যেকটা সেশনের রেকর্ডিং থেকে যায় এবং পিডিএফ স্লাইডগুলো শেয়ার করে দেওয়া হয়। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো যে আমরা এখানে কি কি কথা বলি। তো প্রথমে আমি কোর্সের ফিচার নিয়ে বলবো। এখানে আমাদের প্রোগ্রামের মধ্যে কোন সেগমেন্টটা কেন রাখা হয়েছে, টাইমলাইন নিয়ে কথা বলবো। এই কোর্সটা সফলভাবে শেষ করতে হলে কি কি স্ট্র্যাটেজি ফলো করবো সেটা নিয়ে কথা বলবো, কিছু গাইডলাইন নিয়ে কথা বলবো, ক্লাস এবং এক্সাম শিডিউল নিয়ে কথা বলবো, এবং পিটিও থেকে তোমরা কিভাবে বেস্ট সাপোর্টটা পেতে পারো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তোমাদের সাথে আছে আমি ডাক্তার শামসুল আরিফিন। আমার পড়াশোনা এমবিবিএস কুমিল্লা মেডিকেল কলেজ থেকে। এরপরে আমি পাবলিক হেলথে মাস্টার্স করি ব্র্যাক জেমস পিগ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ থেকে। আর বিসিএস প্রিলিতে অংশগ্রহণের অভিজ্ঞতা আমার 4বার, 35, 36, 37, 38। তার মধ্যে বিসিএস নিয়ে ওইভাবে প্ল্যানিং না থাকার কারণে আমি 35, 36 তোমার হচ্ছে যে আমি রিটেন পার্টিসিপেট না করে আমি 37 সিরিয়াসলি নেই খুবই। 37-এর ক্যাডার হই আমি। স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত ছিলাম সর্বশেষ আমার কর্মস্থল 2023 সালের অগাস্টে হচ্ছে যে আমি জব থেকে লিভ নেই। আর এখন আমি থাকি ইউএইতে। আর আমার আগ্রহ এখন আসলে ডাক্তারি বা এই পেশাগত ইন্টারেস্টের বাইরে এখন ভিন্ন কিছুতে হচ্ছে যে আমার এখন পেশা। তোমাদের সাথে ক্লাস নিতে নিতে এগুলো নিয়ে অনেক গল্প হবে, আড্ডা হবে। আমি এখন কি করি সেগুলো নিয়ে আস্তে আস্তে বলবো সামনে। এটা আমার নিজের অভিজ্ঞতা, বিসিএস প্রিলিতে অংশগ্রহণের অভিজ্ঞতা। আমি 4বারই পাশ করি আল্লাহর রহমতে। আর এইখানে পিটুয়েতে আমি শুরু থেকেই পড়াই। পিটুয়েতে আমি জার্নিটা দেখি এইভাবে যে পিটু হচ্ছে একটা বোট। হ্যাঁ, এই বোটের মধ্যে তোমরা সবাই উঠছো, কোর্সে ভর্তি হয়েছো মানে সবাই বোটের মধ্যে উঠছো। এখানের মধ্যে আমাদের সবার গন্তব্য হচ্ছে এই 48 স্পেশাল বিসিএস। হ্যাঁ, এটা একটা নৌকা। তো নৌকা দিলে একটু সমস্যা হতে পারে না, আমরা নৌকা চেঞ্জ করে জাহাজ দিই, এটা ভালো হবে। এটা একটা জাহাজ পিটু। হ্যাঁ, কারণ কোন দিক দিয়ে কোন সমস্যা হয়ে যায় এটা তো আসলে সমস্যা কোনো হাত পায় না। কি বলো, নৌকা নিয়ে কথা না বলে ভালো হবে, জাহাজ নিয়ে কথা বলি। ওকে, জাহাজ নিয়ে আসছি আমরা, পিটু হচ্ছে একটা জাহাজ। তাহলে সেই জাহাজের মধ্যে তোমরা হচ্ছে যাত্রী, তোমরা উঠছো। তা সেই জাহাজের মধ্যে এখানে তোমার হচ্ছে ক্যাপ্টেন আছে, অনেক নাবিক আছে এখানে। তারপরে এই জাহাজটা প্রপারলি চালানোর জন্য আরো অনেক রকমের স্টাফ এটার সাথে জড়িত। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এই কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাওয়া। এখন এই কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য তোমরা যেহেতু এই জাহাজে উঠছো, তোমাদের কাজ হচ্ছে এই জাহাজে উঠছো যেহেতু নির্দেশনাগুলো ফলো করা। এখন তুমি জাহাজ থেকে তো কোথাও যাইতেছো না, তুমি এখন জাহাজে যখন খাবার দিবে, খাবার খাবা, ঘুমাবা। হ্যাঁ, তুমি এখানে তোমার কাজ কাম যা আছে করবা। এখন মাঝপথে তুমি যে জাহাজ থেকে লাফ দিয়ে নেমে যাও, যে আমি লাফ দিয়ে নেমে গেলাম, আমি জাহাজের মতো করে চলবো না, হ্যাঁ আমি আমার মতো করে করব, তাহলে এই গন্তব্যে তুমি নাও পৌঁছাতে পারো। এখন আমরা জাহাজটা কিভাবে চালাবো, কখনো হয়তো সমুদ্রে খুব উত্তাল তরঙ্গ থাকবে, হ্যাঁ ওখানে আমরা হয়তো একটু সেফলি চালাবো। কখনো সমুদ্রে ঝড় উঠবে, ও ঝড়টাকে আমরা মোকাবেলা করব। হ্যাঁ, ও ঝড়টার মোকাবেলা করার দায়িত্ব পিটু এর। তোমার কাজ হচ্ছে ঠান্ডা মাথা জাহাজে চড়ে বসে থাকা এখানে। হ্যাঁ, আমরা যে কাজগুলো করব সেগুলো প্রত্যেকটা কাজ তোমাদের ভালোর জন্য করা হবে, তোমাদেরকে এই গন্তব্যে পৌঁছানোর জন্য করা হবে। হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে ধৈর্য ধরে জাহাজের ডেকে বসে থাকা, আমরা যে কাজগুলো দিচ্ছি তোমাদেরকে এবং আমরা যা যা করি সেই জিনিসগুলো ফলো করা। মাঝখান থেকে নেমে যাওয়া না, যে না আমি তো হচ্ছে যে এই জাহাজে করে যাবো না, আমি টুপ করে নেমে যাই না, আমি সাঁতার কেটে যাবো এখানের মধ্যে। অনেকে সেই কাজটা করে, কেউ কোর্সের অর্ধেক পথে, কেউ কোর্সের মোটামুটি দুই একটা ক্লাস করার পরে সে মনে করে না আমি এইভাবে তো জাহাজে যাবো না, আমি একটু নিয়ে সাঁতার কেটে চলে যাই। তো সেই কাজটা না করে তুমি যদি আমাদেরকে ফলো করো, আমরা বিশ্বাস করি দৃঢ়ভাবে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবা। আর এখানে প্রতিটা ব্যাচে
আমরা যে সিদ্ধান্তগুলো নেই এটা প্রিভিয়াস ব্যাচ থেকে গবেষণালব্ধ, যে কোনো কিছু এরকম না যে আমরা চাপাই দিচ্ছি বা আন্দাজে আমরা কোনো কিছু করতেছি। এখানে রুটিনটা কিভাবে সাজানো, এক্সামগুলো যেভাবে নেওয়া হয়, প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা প্রিভিয়াস ব্যাচ থেকে আমরা এটা গবেষণালব্ধ, আমাদের যে অভিজ্ঞতা তার আলোকে, হ্যাঁ। প্রত্যেকটা প্ল্যান সাজানো হয় স্টুডেন্টদের কিসে ভালো হবে সেই বিবেচনা করে। যেমন কোর্সে ভর্তি হওয়ার পরে একটা স্টুডেন্ট, সে তো কখনো এই জাহাজটা চালাই নাই, সে আমাদের গাইড করা শুরু করে যে ভাই ওই টপিকটা আগে পড়ান, ওইটা পরে পড়ান, হ্যাঁ এইভাবে পড়ান। তো এখন জাহাজ চালানোর অভিজ্ঞতা তো আমাদের অনেক বছর, তাহলে আমরা এটা খুব ভালো বুঝি যে কিভাবে জাহাজটা চালালে আমরা গন্তব্যে যাইতে পারবো, হ্যাঁ। যেমন ধরো আমাদের রুটিনে শুরুতেই ম্যাথ এবং বাংলা রাখা হয়েছে। শুরুতে ম্যাথ, এটা দেখে অনেকে ভরকায় উঠবে, শুরুতে ম্যাথ, এটা আবার কোন ধরনের কথা। এইটা আমরা কেন রাখছি? কারণ এখনো স্পেশাল বিসিএস এর কোনো সার্কুলারে দেয় নাই। এখনো স্পেশাল বিসিএস নিয়ে তোমাদের মধ্যে তেমন কোনো আতঙ্ক নাই যে এত তারিখের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, এই ধরনের কোনো আতঙ্কগ্রস্ত অবস্থা নাই। ডাক্তাররা ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট ছিল এবং ম্যাথে সবাই মোটামুটি টপারই ছিল, কিন্তু দীর্ঘ বছর এমবিবিএস এর 5 বছরে কোনো ম্যাথ ছিল না। এরপরে ইন্টার্ন 1 বছর, আর অনেকে পেশাগত জীবনে গিয়ে 6 থেকে 7 বছর ম্যাথ থেকে দূরে। তার ফলে ডাক্তারের ম্যাথ পারে না এরকম না, ম্যাথ একটা ভয় কাজ করে অনেক বছর, 5-6 বছর 7 বছর ম্যাথ থেকে দূরে। শেষ দিকে আমরা গিয়ে যদি ম্যাথগুলো করি, তাহলে দেখা যাবে অনেকে ম্যাথ ছেড়ে দিবে, অনেকে করে না, যে আমি হচ্ছে ম্যাথ করবো না, ছেড়ে দিবে, এখন মাথায় ঢুকতেছে না, শেষ দিকে অনেক কিছু মাথায় ঢুকবে না। তাহলে এখন শুরুতে যেহেতু সবার মাথা ফ্রেশ আছে, কার মধ্যে তেমন কোনো টেনশন নাই কবে স্পেশাল হবে, কোনো ডেডলাইন নাই, আস্তে ধীরে ঠান্ডা মাথায় আমরা প্রথমে ম্যাথগুলো শেষ করাই ফেলবো। অনেক ডক্টর কিন্তু ম্যাথ ছেড়ে দিবে, ম্যাথ করবেই না, সে ভাববে যে দূর ম্যাথ ছাড়াই আমি এই পরীক্ষায় পাশ করে ফেলবো। কিন্তু ম্যাথে 20 নম্বরের মধ্যে আমরা এখানে তোমাদেরকে যেভাবে ফলো করাবো, শুধু ওটুকু যদি ফলো করো, তোমরা ম্যাথের মধ্যে খুব ইজিলি 13 থেকে 14 পেয়ে যাবা। শুধু পিটুয়েতে ক্লাসে যা যা করানো হবে শুধু ওটুকু ফলো করলে, অন্য কোনো কিছু যদি না করো। শেষে যদি আমরা ম্যাথকে রাখতাম, তোমরা ভয়ও ম্যাথ করতে না যে বা এখন আমরা ম্যাথ প্র্যাকটিস করার জন্য সময় পাচ্ছি না, এই যে বাদ এটা, তাহলে এই সিদ্ধান্ত দেখে তুমি ভরকায় উঠতে পারো। দেখো যে মেডিকেল সায়েন্সের ক্লাসগুলো আমরা রাখছি হচ্ছে যে জুলাই থেকে। অনেকে এটা নিয়ে কোয়েশ্চেন যে আপনি শুরুতে মেডিকেল সায়েন্স পড়ান না কেন, অমুক কোচিং তো শুরুতেই মেডিকেল সায়েন্স হচ্ছে যে পড়ানো শুরু করছে। এখন অমুক কোচিং পিটু এর সেম না, পিটু হচ্ছে বিসিএস এর জন্য হাইলি স্পেশালাইজড, পিটু এর কাজ কারবার হচ্ছে শুধু বিসিএস নিয়ে, অন্য কোনো কিছু নিয়ে পিটু এর কাজ কারবার নাই। এখন যার কাছে জেনারেলি কোনো কিছুই গোছানো না, রেডি নাই, ও মেডিকেল সায়েন্সের জন্য পড়ায়, সে মেডিকেল সায়েন্স পোস্ট গ্রেড পড়ায়, মেডিকেল সায়েন্স রেডি আছে, সে সেটা দিয়ে শুরু করছে। অন্য কোনো কিছু গোছানো না, অন্য কিছুর জন্য সে হয়তো টিচার হায়ার করা শুরু করবে বা টিচার হায়ার করে নিয়ে আসবে। পিটিও সবকিছু রেডি আছে এখানের মধ্যে, আমার জেনারেল পার্ট রেডি, মেডিকেল সায়েন্স সবকিছু রেডি আমাদের এখানের মধ্যে সব। আমাদের ইন হাউস টিউটর সবাই এখানের মধ্যে পিটিওতে জব করে এবং এখানের মধ্যে পড়াই। মেডিকেল সায়েন্সটা আমরা কিছুদিন পর শুরু করব, এই জন্য যেহেতু বিসিএস এর স্পেশাল বিসিএস এ তুমি ক্যাডার হবে হবা কিনা সে নির্ধারণ করবে জেনারেল পার্টের 100 নম্বর। যেরকম মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজিতে 25-এর মধ্যে মোটামুটি অ্যাভারেজে 16, 17, 18 সবাই পায়, কিন্তু তুমি মেডিকেল কলেজে চান্স পাবা কিনা তোমাকে নির্ধারণ করে দিবে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে, হ্যাঁ, এগুলো তোমাকে হচ্ছে যে ফিক্স করে দিত, কারণ এই টপিকগুলো অনেকে ছেড়ে আসতো। তাহলে জেনারেল পার্টের 100 নম্বরে মূলত তোমাকে ক্যাডার নির্ধারক হবে। আমি সবসময় বলবো মেডিকেল সায়েন্স স্পেশালি যে ধরনের হবে, এখানের মধ্যে গড়পড়তা বেশিরভাগ ভালো নম্বর পাবে। আরও একটা কারণ আছে, জেনারেল সাবজেক্ট খুব বেশি বলে তোমার লাভ নাই, ও লাভে কোনো কাজে আসবে না। কিন্তু মেডিকেল সায়েন্সে তুমি যদি একটু বেশি পড়ো, তোমার সামনে পোস্ট গ্রেডে কাজে লাগবে। তাহলে মেডিকেল সায়েন্সটা আমরা পরে শুরু করার কারণে, জুলাই থেকে শুরু করার কারণে, আমরা সামনে যত বেশি সময় পাবো মেডিকেল সায়েন্সের ক্লাস আমরা তত বাড়াবো, যাতে করে পিটুয়েতেই তুমি সামনে ডিপ্লোমা দাও, রেসিডেন্সি দাও, তোমার ওই জায়গায় হেল্প হবে। তাহলে আগে থেকে আমরা একটা ম্যাপিং করতে পারবো যে পরীক্ষা কবে হইতে পারে। তাহলে সেক্ষেত্রে মেডিকেল সায়েন্সের ক্লাস আমরা আস্তে আস্তে আমরা আরো বাড়ায় দিব। তুমি দেখো যে এখানে পিটুয়েতে মেডিকেল পার্ট জেনারেল পার্ট মিলে হয়তো 110টার মতো ক্লাস রাখা হয়েছে, কিন্তু পরীক্ষা কবে হবে আমরা কেউ জানি না, পরীক্ষা আর পরে হবে, পরীক্ষা যত পরে হবে তত বেশি তোমাদেরকে আমরা ক্লাসের সংখ্যা বাড়াবো, তোমাদের রিক্যাপ ক্লাস যুক্ত হবে, রিভিশন ক্লাস যুক্ত হবে। আর পিটুতে যেহেতু আসছো তুমি, তুমি কল্পনা করতে পারবা না যে এমন সব তুমি সার্ভিস পাবা যেগুলো তুমি ভাবো না যে এগুলো তুমি পাবা। যেরকম আমাদের এখন 47 ব্যাচ চলতেছে, তো 47 প্রিলি কিন্তু আরো আগেই হয়ে যাওয়ার কথা, যেহেতু প্রিলি হয় নাই, আমরা ওদেরকে আবার রিভিশন শুরু করাইছি। রিভিশন শুরু করার পরে আবার আমরা রিভিউ এক্সাম শুরু করব, তারপর আমরা মডেল টেস্ট শুরু করব, হ্যাঁ। এই কার্যক্রমগুলোর জন্য সে কিন্তু পিটুএকে পয়সা দেয় নাই, সে পয়সা দিয়েছে একবার ক্লাস করবে, পরীক্ষা নিবে, শেষ করে দিবে। কিন্তু পিটুএ যতদিন পর্যন্ত না প্রিলি হবে তাকে আমরা ব্যস্ত রাখবো,
আমরা নতুন নতুন সার্ভিস নিয়ে আসবো সেগুলোর জন্য, আর সেগুলোতে আমরা তাকে ব্যস্ত রাখবো, এটার জন্য কোনো আলাদা পয়সা সে দিতে হবে না। একবার পিটুয়েতে ভর্তি হয়ে গেছে মানে একদম এক্সামের আগের দিন পর্যন্ত সে পিটুয়ের কার্যক্রমের সাথে যুক্ত থাকবে, নতুন নতুন কার্যক্রম এখানে যুক্ত হতে থাকবে। পিটুয়ের যাত্রা শুরু হয় 2020 সালে। আমরা যাত্রা শুরু করার কিছুদিনের মধ্যে আমরা 42 স্পেশাল বিসিএস পেয়ে যাই। 42-তে আমাদের রেগুলার স্টুডেন্ট ক্লাস করার মতো 120-30 জনের মতো স্টুডেন্ট ক্লাস করতো। সেখান থেকে আল্লাহর অশেষ মেহেরবানিতে 67 জনের মতো ক্যাডার হয়। আস্তে আস্তে আমাদের স্টুডেন্ট বাড়তে থাকে। আমরা 43 বিসিএস এখান থেকে 90 জনের মতো প্রিলি পাস করে প্লাস লিখে রাখছি এই জন্য যে এখানে অ্যাকচুয়াল এস্টিমেটটা আমাদের কাছে নাই, কারণ অধিকাংশ স্টুডেন্ট জানাই না যে সে পাস করছে। সাধারণত যারা আমাদেরকে জানাই আমরা তাদেরকে কাউন্টিং এখানে রাখি, তাদেরকে গিফট পাঠানো হয়। তো সেই জন্য এখানে তোমার ফিগারগুলো 90+, 160+ প্লাস এইভাবে লেখা। আমরা অনেক স্টুডেন্ট থাকি যারা আমাদেরকে জানাই না যে সে এখানে পাস করছে, অনেকে বিভিন্ন কারণে জানায় না। 44 বিসিএস এ আমাদের আম, এখানে থেকে প্রিলি পাস করছে 160 জনের বেশি। 45 বিসিএস এ 260 জন প্লাস, এবং সর্বশেষ 46 বিসিএস এ দুই ধাপে আমাদের এখানে 400 জন প্লাসের মতো এখানে প্রিলি পাস করে। দেখো যে একটা প্রতিষ্ঠান এখানের মধ্যে আমরা 100% কিন্তু অনলাইন, এখানে আমাদের অফলাইনে কোনো প্রকার কার্যক্রম নাই। পুরো দেশে কে বলতে পারবে না পিটিওর কোনো ব্যানার, কোনো ফেস্টুন, হ্যাঁ, এরকম কোনো প্রচার প্রচারণা আছে, কোনো দেয়াল লিখন, এরকম কোনো কিছুই নাই। একটা প্রতিষ্ঠান 100% অনলাইন। সারা দেশের মধ্যে কোথাও একটা ব্যানার নাই, একটা ফেস্টুন নাই, একটা লিফলেট নাই, কোনো কিছুই নাই। তোমরা যখন 45 46 দিতে গেছো কেউ কেউ, তোমরা পিটু এর কোনো লোকরে দেখো না যে এখানের মধ্যে লিফলেট বিলি করতে, কাউকে তুমি দেখো নাই। তাহলে একটা প্রতিষ্ঠানের কোনো রকম অফলাইনে কোনো প্রচার প্রচারণা কোনো কিছুই নাই। হ্যাঁ, তারপরে এখানে এত হাজার স্টুডেন্ট কেন ভর্তি হয়? নিশ্চয়ই এখানে কোনো একটা সে গাইডলাইন পায়, একটা কেয়ার পায়। এতটুকু ইনশিওর তোমাদেরকে আমি করতে পারি যে পিটুয়েতে তুমি একটা তোমার ফ্যামিলির মতো একটা এনভায়রনমেন্ট পাবা। একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত কেয়ার পাবা। আচ্ছা, পরীক্ষার আগের দিন না, তুমি পরীক্ষার পরও ইনশাল্লাহ তুমি কেয়ার পাবা, পরীক্ষার পরে তুমি ভাইবার জন্য সাপোর্ট পাবা। একদম তুমি এখানে তুমি তোমার জবে জয়েন করা পর্যন্ত, এবং জয়েন করার পরেও হচ্ছে অনেকে আমাদের সাথে থেকে যায়, যেমন আমাদের স্পেশাল বিসিএস আমাদের 42 হচ্ছে যে কয়েকজন জয়েন করছে যারা আমাদের বই নিয়ে কাজ করতেছে, প্রশ্ন ব্যাংক নিয়ে কাজ করতেছে। সুতরাং পিটিওর সাথে তোমাদের রিলেশনশিপ এটা আসলে শেষ হবার না, শুরু আছে, এটার কোনো শেষ নাই। তো 48তম স্পেশাল বিসিএস এর আমাদের এপ্রিলি কোর্সে তুমি যদি সফলভাবে শেষ করতে চাও তাহলে কিছু নিয়মকানুন ফলো করতে হবে। এই নিয়মকানুনগুলো তুমি আজকে প্রথম দিন খুব ভালো করে ক্লিয়ার হয়ে নাও। প্রথমে আসো কি কি বই কিনতে হবে। এখনই কোনো বই কেনার দরকার নাই। তোমাদেরকে আমরা হচ্ছে যারা বই পাওয়ার জন্য এলিজিবল, আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা, তারা 5000 টাকা পেমেন্ট যাদের, তারা বইয়ের জন্য এলিজিবল। যারা নতুন স্টুডেন্ট তারা 7000 টাকা যারা পে করছে তারা বইয়ের জন্য এলিজিবল। জেনারেল পার্টের 5টা বই কালকে থেকে কুরিয়ার করা শুরু হলে যারা তোমরা জেলা শহরে তারা 8 তারিখের মধ্যে পেয়ে যাবা, সুন্দরবন কুরিয়ারে পাঠানো হবে। আর উপজেলায় যারা যারা থাকো তারা 9 তারিখ বা 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ জেনারেল পার্টের বইগুলো তোমরা পেয়ে যাবা। তো ভাইয়া এই 2-3 দিন ক্লাস করব কিভাবে? প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা লেকচারের পিডিএফ দিয়ে দেওয়া হবে। আর এই 2-3 দিন যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো বইয়ের যে পার্টটুকু আছে সেই পার্টটুকু আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব জাস্ট এই 2-3 দিনের জন্য। কোশ্চেন ব্যাংকটা জেনারেল পার্ট এবং মেডিকেল সায়েন্সের কোশ্চেন ব্যাংক তোমরা ইনশাল্লাহ 15 তারিখের মধ্যে পাবা। আর মেডিকেল পার্টের যে লেকচার বুক, যেহেতু মেডিকেল পার্টের ক্লাস শুরু হবে আমাদের জুলাই থেকে, মেডিকেল পার্টের লেকচার বুক তোমরা পাবা আমাদের হোপফুলি জুনের 10 তারিখ বা কোরবানির তোমার হচ্ছে যে পরপর ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। যেহেতু কোরবানির আগে পরে কুরিয়ারে খুবই তোমার জ্যাম থাকবে, কোরবানির পরপর তোমার মেডিকেল সায়েন্সের লেকচার বুকটাও পেয়ে যাবা। তাহলে আমি আরেকবার ক্লিয়ার করি, আমাদের যেহেতু এখন জেনারেল পার্টের ক্লাস শুরু, আমরা কালকে থেকে কুরিয়ার করা শুরু করব। যারা তোমরা জেলা শহরে তারা 8 তারিখের মধ্যে জেনারেল পার্টের 5টা বই পেয়ে যাবা। জেনারেল পার্ট মেডিকেল সায়েন্স দুটারই প্রশ্ন ব্যাংক তোমরা আগামী 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ পাবা। দু একদিনে দিক সেদিক হইতে পারে। আর মেডিকেল সায়েন্সের যে লেকচার বুক এটা তোমরা কোরবানির পর পর ইনশাল্লাহ পেয়ে যাবা। এই মুহূর্তে তোমাদের কোনো বই পুস্তক কেনার দরকার নাই। আরো কিছুদিন পরে স্পেশাল সার্কুলার দিলে, আরো কিছুদিন পরে বাজারে কোনো বই যদি তোমার খুব ভালো লাগে যে এই বইটা ভালো লাগবে, এই বইটা কিনলে আমার প্রস্তুতিতে হেল্প হবে, তখন কিনিও। এখন বাজারে যে বইগুলো বের হয়েছে এই বইগুলো এখনো কিছুটা আনঅর্গানাইজড, তাহলে বইগুলো একটু গোছানো হোক। নতুন নতুন আরো অনেকে বের করবে, অনেকে বইয়ের এডিশন নিয়ে আসবে আর একটু কালেকশন করবে। এখনই বাজার থেকে ধুপধাপ কোনো বই কেনার দরকার নাই, তুমি একটু ওয়েট করো, সার্কুলারটা দিক, 1-1.5 মাস যাক, তারপরে বাজারে যদি কোনো বই তোমার খুব পছন্দ হয়, এই বইটা খুব ভালো লাগছে, এই বইটার ডিজাইন, এই বইটার গেট আপ, হ্যাঁ, সেট আপ
খুব ভালো লাগছে, তখন তুমি কোনো বই কিনিও, এই মুহূর্তে কোনো বই কেনার দরকার নাই আলাদা করে। তবে যাদের আগের বই আছে সেগুলো তুমি পড়ো, সমস্যা নেই। আগে অনেকে ডাইজেস্ট কিনছিলা, বিভিন্ন বিষয়ভিত্তিক বই কিনছিলা, সেগুলো পড়ো, সমস্যা নাই। আমরা আমাদের লেকচার বুকটা মোটামুটি 100% ফলো করবে, এটা ফলো করা তোমাদের জন্য এনাফ হবে বলে আমাদের মনে হয়। হ্যাঁ, সুতরাং তুমি পরবর্তী তুমি যদি কোনো বই ভালো লাগে সেটা কিনিও, এখন কেনার দরকার নেই। এখন আসো, আমাদের কোর্সটা তুমি ফলো করবা কিভাবে। দেখো, অনেকে শুধু লেকচার ক্লাস করবে, যে লেকচার ক্লাসটা করবে তার পড়া 30% কমপ্লিট হয়ে যাবে। তবে আমরা চেষ্টা করব পিটুয়েতে লেকচার ক্লাসের মধ্যে পড়া 70-80% শেষ করে দিতে। এই 30% হচ্ছে তোমার মনে থাকবে। তার মানে তুমি ক্লাসটা করে গিয়ে যদি আর কিছু না পড়ো, 30% পড়া তুমি মনে রাখতে পারবা, তুমি রিকল করা এটা তোমার পক্ষে পসিবল হবে। এই ক্লাসটা করার পরে তুমি লেকচার বুকটা একটু পড়বা, লেকচার স্লাইডটা একটু চোখ বুলাবা, তোমার পড়া 50%-এর মতো কমপ্লিট হয়ে গেল। এই দুটো কাজ করার পরে প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। অনলাইন থেকে, ওয়েবসাইট থেকে হোক, প্রশ্ন ব্যাংক বই থেকে হোক। যেহেতু বই পাইতে 15 তারিখ পর্যন্ত সময় লাগবে, এই কদিন তোমরা ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করে ফেলবা, তোমার পড়াটা 70% কমপ্লিট হবে। এখন প্রশ্ন ব্যাংক সলভ করলা, প্রথমে লেকচার ক্লাসটা করবা, ওই ক্লাসে পড়াটা আমাদের লেকচার বুক থেকে পড়ে নিবা, বা স্লাইডগুলো থেকে চোখগুলো নিলা। এরপরে প্রশ্ন ব্যাংকটা সলভ করে ফেলবা। আমরা তোমাদেরকে জেনারেল পার্ট এবং মেডিকেল পার্টের 1000 পেজের একটা এমসিকিউ বই দিব। 1000 পেজের একটা এমসিকিউ বই দিব। আমি আরিফিন ভাই দায়িত্ব নিচ্ছি, আমাদের এমসিকিউ বইটা যে খুব ভালোভাবে সলভ করবে সেই স্পেশাল বিসিএস পাস করবে। 100% তো আসলে আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না। আহ, এটা আমি মোটামুটি 90% শিওর যে আমাদের এমসিকিউ বইটা পুরোপুরি সলভ করবে, জেনারেল পার্ট এবং মেডিকেল পার্ট। মোটামুটি 1000 পেজ বা একটু কম বেশি হবে, 40-50 পেজ এদিক সেদিক হতে পারে। এই বইটা যারা হচ্ছে যে সলভ করে ফেলবে, তারা যে স্পেশালি ক্যাডার হবে এটা আমি 90% মোটামুটি শিওর। হ্যাঁ, 10% দিক সেদিক হতে পারে, কারণ মানুষ অসুস্থ থাকতে পারে। হ্যাঁ, অনেকে ভাগ্যে মানে লাখ তো একটা ব্যাপার আছে, তাই না? আমাদের 42-তে আমাদের যে স্টুডেন্টটা টপ হয়েছিল, সে ক্যাডার হয় নাই, ভাইভাতে বাদ পড়ছিল। ভাইভাতে তো বাদ পড়াটা খুব রেয়ার ইনসিডেন্ট, তাই না? যে টপ হয়েছিল মডেল টেস্টের মধ্যে, সে ভাইভাতে বাদ পড়ছিল। ওটা ওর একটা ব্যাড লাক, এটা আর কিছু না, কারণ সে আমাদের এখানে খুব ভালো করতো। এবং সে তোমার রিটেন পরীক্ষা 200 নম্বর এমসিকিউ খুব ভালো দিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা ভাবছিলাম যে ওই ক্যাডার হবে, ও নিশ্চিত ক্যাডার হবে, যেটা ফার্স্ট ছিল আমাদের এখানে, কিন্তু আনফর্চুনেটলি সে ক্যাডার হয় না 42-তে। এরকম দুই একজনের ক্ষেত্রে হয়ে যায়, আসলে ভাগ্য অনেক ফেভার করে না। নিয়মিত যে এক্সাম দিবে, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম দিবে, তারপরে 80% কমপ্লিট। এখন তুমি বলতে পারো ভাই 100% কমপ্লিট করার জন্য কি করতে হবে? 100% বলে কিছু নেই এখানের মধ্যে, কারণ বিসিএস এর সিলেবাসটা তো এরকম না যে আমরা এসএসসি, এইচএসসি বা মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে যে বইগুলো পড়ছিলাম হুবহু এখান থেকে প্রশ্ন আসছে, বোর্ড বই ছিল। এখানে তো কোনো বোর্ড বই নাই, যেহেতু কোনো বোর্ড বই নাই, 100% প্রস্তুতি বলে আসলে কিছু নাই। কার প্রস্তুতি 80%, কার 85%, কার 90%, বাট 100% বলে কিছু নাই। 100% তুমি ধরো জিকে, তুমি কত পড়লে 100% হবে এটা কে জানে? এটা মেডিকেল সায়েন্স, কতটুকু বলে 100% এটা কেউ জানে না। 100% বলে কোনো কিছু নাই, 100% কারো পক্ষে সম্ভব না এখানের মধ্যে। তাইলে এই সিকুয়েন্সটা তোমরা যদি ফলো করো, ইনশাল্লাহ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবা। এখন আসে ক্লাস এবং এক্সাম টাইমটা কখন। আমাদের এখানে যেদিন তুমি ক্লাস করবা, পরদিন ওই ক্লাসের পড়াটা তুমি শেষ করবা। পরদিন ওই ক্লাসের উপরে তুমি লেকচার বুক থেকে পড়বা, প্রশ্ন ব্যাংক সলভ করবা। তাইলে তুমি 6 তারিখে যে ক্লাসটা করবা, 7 তারিখে সেই ক্লাসের উপরে তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা এবং লেকচার বুকটা তুমি পড়ে ফেলবা। আর 2-3 দিনের জন্য লেকচার বুকে আমরা ওই যেটুকু অংশ পড়ানো হয়েছে ক্লাস, ওইটুকুর পিডিএফটা দিয়ে দিব। লেকচার স্লাইড তো দিয়েই দিব, ওখান থেকে পড়ে নিবা। 8 তারিখে ওই টপিকের উপরে এক্সাম হবে। তা 6 তারিখ যদি ক্লাস হয়, 8 তারিখে এক্সাম। 7 তারিখ দেওয়া হবে ওই টপিকটার উপরে প্রস্তুতি নেয়ার জন্য। এক্সাম কতক্ষণের মধ্যে দিতে হবে? এক্সাম দিতে হবে সন্ধ্যা 7টা থেকে রাত 12টার মধ্যে দিতে হবে। 5 ঘন্টা ধরে কি দেওয়া যাবে না, 5 ঘন্টা ধরে দেওয়া যাবে না। ধরো এক্সাম টাইম 30 মিনিটস, তাইলে তুমি রাত 8টা বাজে কোশ্চেন ওপেন করলো 30 মিনিট পাবা, রাত 9টা বাজে ওপেন করলো তুমি 30 মিনিট পাবা। এখন এরকম যদি করো, ভাইয়া আমরা দুই বন্ধু ভর্তি হয়েছি, এক বন্ধু সন্ধ্যা 7টায় এক্সাম দিয়ে ফেলছে, কোশ্চেনগুলো দেখছে, দেখা আমাকে সে দেখাইছে, এরপর আমি ওগুলার উত্তরটা জানা, তারপর এক্সাম দিয়ে ফার্স্ট হয়ে গেছি। এগুলা করলাম মানে নিজের পায়ে নিজে তুমি কুঠার মারলা, নিজের ক্ষতি নিজে করলা। বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ ভর্তি হয়েছো, একজন সন্ধ্যায় ঢুকে কোশ্চেনটা দেখছে, দেখে উত্তরগুলো জেনে পরে তোমার হচ্ছে যে পরের জন
পরীক্ষা দিছে ওগুলা দেখে দেখে। এগুলা করা যাবে না। তোমার এখানে পরীক্ষার মধ্যে তো ফার্স্ট সেকেন্ড হওয়ার কোনো গুরুত্ব নাই। তোমার নিজেকে জানাটা গুরুত্ব আছে যে আমার কতটুকু পড়া হইলো। যেহেতু তুমি নিজে কতটুকু শেষ করতে পারছো এটা মেজার করতে চাচ্ছ, তাহলে এখানে কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না। এটা করলে তুমি নিজের ক্ষতি করলা। অনেকে ফার্স্ট হওয়ার জন্য এই কাজগুলো করে। হ্যাঁ, এগুলো করা যাবে না। আরেকটা হচ্ছে এক্সাম দেওয়ার সময় তুমি একটা ট্যাবের মধ্যে প্রশ্ন আছে, আর একটা ট্যাবের মধ্যে গুগল সার্চ করে পরীক্ষা দিতে চাচ্ছ। তুমি পরীক্ষা দেওয়ার সময় যদি কোনো নতুন ট্যাব যদি ওপেন করো, তাইলে একবার তোমাকে ওয়ার্নিং দিবে, সেকেন্ড টাইম যদি কাজটা করো অটো সাবমিট হয়ে যাবে। তার মানে পরীক্ষা দেওয়ার সময় তুমি গুগল করে করে যদি পরীক্ষা দাও, যদি ওই ডিভাইসের মধ্যে যদি আরেকটা ট্যাব ওপেন করে যদি তুমি ওপেন করতে যাও, তোমাকে বাধা দিবে। আর এই কাজটা ডাবল করলে অটো সাবমিট হয়ে যাবে। এখন ভাই আমি যদি একটা কাজ করি, যে আমি ল্যাপটপের মধ্যে কোশ্চেনটা ওপেন করে ফোনে যদি গুগল সার্চ করি, নিজের ক্ষতি নিজে করলা। তোমার মতো বেকুব পৃথিবীতে একজনও নাই। এরকম বেকুব কি আছে যে এখানে দেখে দেখে P2 তে এখানের মধ্যে দেখে দেখে এক্সাম দিচ্ছে, এক্সাম দিয়ে ফার্স্ট হচ্ছে সে। এগুলা করলে কি হবে? সর্বোচ্চ যে কাজটা হবে, ধরলাম তুমি একজন ছেলে, তুমি ছেলে, P2 তে রেগুলার এক্সামে তুমি নিয়মিত ফার্স্ট হও। সর্বোচ্চ যে লাভটা হইতে পারে, দুই তিনটা মেয়ে তোমাকে টেলিগ্রামে নক দিতে পারে। দুই তিনটা মেয়ে যে ভাই আপনি এত ভালো কিভাবে পারেন, ভাই আপনি আপনি হচ্ছে যে কোন কোম্পানির চাল খান আপনি, ওই চালটা আমিও খাবো, আপনার মতো বুদ্ধিমান হতে চাই। সর্বোচ্চ এই কাজ এইটা হইতে পারে। এবং ওই মেয়েগুলো তোমাকে ফাঁকি দিতে পারে, এবং সেখানে তোমার লস হওয়ার সম্ভাবনা আছে। এটা ছাড়া আর কোনো গেইন আমি দেখি না। যে এখানে একটা সবাই একটা, এটা কি বলে, একটু ফ্লেক্স নেয়া যে তুমি টপ হও, ডেইলি এক্সামের মধ্যে চুরি করে টপ হও। এটা সব ব্যাচের মধ্যে কিছু লোকজন করে। আমি তোমাদেরকে প্রথম দিন ক্লিয়ার করে দিচ্ছি, এই কাজটা যদি করো, ফ্লেক্স নাও সবার মধ্যে, আমি ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছি, এগুলা করে যদি করো, তাহলে নিজের ক্ষতি নিজে করলা। এবং মেন এক্সামে গিয়ে তুমি কিন্তু আটকায় যাবা। তাহলে এই কাজটা কোনোভাবে করা যাবে না। 100% অনেস্টলি তোমরা পরীক্ষা দিবা। এবং আমি বিশ্বাস করি, ডাক্তারদেরকে নিয়ে আমি খুবই প্রাউড, আমি খুবই গর্ব করি। এবং P2 এর প্রত্যেকটা আমাদের মেম্বার জানে যে ডাক্তাররা হচ্ছে, যে ডাক্তারদের ক্লাস নেওয়া সহজ, ক্লাসের মধ্যে কোনো গ্যাঞ্জাম করে না, মিটের মধ্যে জুমের মধ্যে কোনো গ্যাঞ্জাম করে না, টেলিগ্রাম গ্রুপের মধ্যে কোনো গ্যাঞ্জাম করে না। এত পোলাইট এত জেন্টেল ডাক্তাররা আমাদের P2 এর প্রত্যেকটা মেম্বার প্রশংসা করে। যে বলে যে ডাক্তারদেরকে কোর্স প্রোভাইড করাটা আমাদের জন্য একটা এটা একটা খুবই আমাদের আনন্দদায়ক একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো আমি আশা করব যে এখানে আমি ডক্টর, তোমাদের বড় ভাই হিসেবে আছি, তোমরা এটা আমার সম্মানটা রাখো এখানের মধ্যে। ভিডিও সব প্রত্যেকটা মেম্বার জানে ডাক্তাররা খুব ভালো। তাহলে আমাকে এখানে বেজ্জতি করো না, কোনো প্রকার দুই নম্বরই করো না। এটা যাতে আমরা কোনো প্রতি ব্যাচের মধ্যে দুই একজন দেখা যায় এরকম, পর আমরা এগুলো ইন্টারমেশন দেওয়া লাগে যে ও কেমনে এত বেশি নম্বর পাচ্ছে, যে 10 মিনিটে পরীক্ষা দিয়ে সে একদম শতভাগ নম্বর পেয়ে যাচ্ছে কিভাবে। রেকর্ড কখন দেওয়া হবে? একটা ক্লাস শেষ হইতে হইতে রাত 11টা সাড়ে 11টা বেজে যাইতে পারে। দেখো, জুম আমাদেরকে সেই রেকর্ডটা প্রোভাইড করতে করতে আর আধা ঘন্টা সময় নেই। তোমরা যারা জুম ব্যবহার করো জানো, জুম সাথে সাথে রেকর্ডটা দিবে না। জুম আমাদেরকে হয়তো আধা ঘন্টা 45 মিনিট পরে রেকর্ডটা দিল। আমরা রেকর্ডটা আমরা রাত সাড়ে 12টার দিকে হাতে পাইলাম। এখন যে এখানে ভিডিও প্রজেক্টে যে কাজ করে, সে তোমার মতো একজন মানুষ। হ্যাঁ, এখন সে কিন্তু বসে যায় ক্লাস শেষ হওয়ার সাথে সাথে, ওই ভিডিও প্রজেক্টটা সে এডিটিং করে বসে বসে। এডিটিং করতে তো সময় লাগে। হ্যাঁ, একটা 2 ঘন্টার ভিডিও, তোমরা যারা ভিডিও এডিটিং করো জানো, একটা 2 ঘন্টার ভিডিও শুনে শুনে মাঝখানে কথাগুলো কাটতে কাটতে, ধর এক জায়গায় আমি কাটি দিছি, এটা সে কাটতে হবে। এক জায়গায় হয়তো একটা স্টুডেন্টকে বকা দিছি, ওই জিনিসটা কাটতে হবে। কারণ ওই জিনিসটা না কাটলে তুমি রেকর্ডটা দেখে ভালো লাগবে না তোমার। 2 ঘন্টার একটা ভিডিও কাটছাট করতে করতে আরো 2 ঘন্টা সময় লাগে, সে তো একটা মানুষ। তারপরে এই ভিডিওটা এক্সপোর্ট করে, এক্সপোর্ট করতে এখানের মধ্যে 15-20 মিনিট সময় লেগে যায়। খুব ভালো পিসি দিয়ে যদি আমি এক্সপোর্ট করি, তাও 2 ঘন্টার একটা ভিডিও এক্সপোর্ট করতে 15-20 মিনিট সময় লেগে যায়। এরপরে ভিডিওটা কম্প্রেস করা হয়, তারপরে ভিডিওটা আপলোড দেওয়া হয়। আপলোড দেওয়ার পর এই ভিডিওটা প্রসেস হইতে তোমার 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়। এখন একটা লাইভ ক্লাস শেষ হতে শেষ হতে ধরো 11টা বাজলো, তুমি রাত 1টা বাজে যদি বলো যে রেকর্ডটা কই, তার মানে হচ্ছে একজন প্রেগনেন্ট উইমেন এসে যদি তোমাকে যদি বলে যে ডাক্তার সাহেব, আমাকে একটা আমার বাচ্চাটা আপনি 3 মাসের মধ্যে ডেলিভারি করে দেন, তুমি পারবা? উঠে যেরকম পারবা না, সেরকম রাত 11টা বাজে একটা ক্লাস শেষ হলে রাত 1টা বাজে তোমাকে রেকর্ড প্রোভাইড করা কোনোভাবে এটা পসিবল হবে না। আমরা সর্বোচ্চ তোমার কাছে টাইম নিচ্ছি সকাল 10টা, কিন্তু বেশিরভাগ সময় ফজরের মধ্যে তুমি রেকর্ডটা পেয়ে যাবা। রাত 11টা যদি ক্লাসটা শেষ হয়, তুমি ফজরের মধ্যেই ওটা রেকর্ডটা ইনশাল্লাহ পেয়ে যাবা। এটা আমরা চেষ্টা করব। কিন্তু এরপরও মানুষের অসুখ বিসুখ হইতে পারে, যে ভিডিওর কাজ করে ও তো নিজে সিক ফিল করতে পারে এত রাতে কাজ করতে করতে সে। সেই জন্য আমরা সকাল 10টা টাইম নিচ্ছি, যাতে করে কোনো কারণে যদি মিস যদি হয়েও যায়, সকাল 10টার মধ্যে তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। কারণ ওই রেকর্ডটা দেখতে তোমার সারাদিন সময় আছে। তুমি এটা পিডিএফ তো তুমি পেয়ে যাচ্ছ, পিডিএফ কিন্তু ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পেয়ে যাবা তুমি। রাত 11টা যে ক্লাসে শেষ হবে, তুমি ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে তুমি পিডিএফটা পেয়ে যাবা। হ্যাঁ, তাহলে ওখান থেকে তুমি এটা দেখে নাও।
তুমি যদি ফজরের সময় উঠো ঘুম থেকে, তুমি পিডিএফটা পড়ে নাও, লেকচার বইটা পড়ে নাও, রেকর্ড পড়ার জন্য প্রয়োজনে তুমি কয়েক ঘন্টা ওয়েট করলা, কারণ ওই সারাদিন সারাদিন সময় তোমার পড়ে আছে। এখন আসো, কয়েকটা ভুল নিয়ে কথা বলবো। ভুল নাম্বার 3, ভাই বাকিগুলা কই? আমাদের ইউটিউবে P2A চ্যানেলে যাবা, দেখবা চাকুরির প্রার্থীদের 7টা ভুল, একটা ওয়েবিনার আছে আমাদের, এই ওয়েবিনারটা খুব ভালো করে দেখবা। ওখানে আমরা 7টা ভুল নিয়ে কথা বলছিলাম চাকরি প্রার্থীদের। ওই ভুলগুলো একটু ভালো করে দেখো, অনেক উপকার আসবে, বহুত ফজিলত হবে তোমাদের ওটা দেখলে, হ্যাঁ। তো এখানের মধ্যে আমরা 3 নম্বর ভুল নিয়ে কথা বলছিলাম, যে অসংখ্য স্টুডেন্ট, অসংখ্য, কি বলবো এটা, একটা ব্যাচে যদি তোমার 2000 স্টুডেন্ট ভর্তি হয়, প্রথম দিন 700-800 ক্লাসে আসে, 1000 ক্লাসে আসে, পরদিন থেকে স্টুডেন্ট কমা শুরু হয়। আমাদের 47-এ এখন 5000+ স্টুডেন্ট ভর্তি আছে, লাইভ ক্লাস আসে 500 জন মাত্র। যে 500 জন লাইভ ক্লাস করে ওদের দায়িত্ব আমাদের, ওদেরকে পাশ করানোর দায়িত্ব আমাদের মোটামুটি, কিন্তু যারা লাইভ ক্লাসে আসে না ওদের দায়িত্ব কিন্তু আমাদের না। হ্যাঁ, কেন ও এখানে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পর আমাদের কোনো কার্যক্রম কিন্তু সে ফলো করে না। তাইলে এই ভুলটা কোনোভাবেই করা যাবে না, যে কোর্সে ভর্তি হয়ে লাইভ ক্লাস না করা, এটা করা যাবে না। অনেকে মনে করতে পারে আমি পরে রেকর্ডটা দেখে নিব, ওই রেকর্ডটা তোমার দেখা হবে না কখনোই। লাইভ ক্লাসে যে একটা মজা, তোমার সাথে যে ইন্টারাকশন, এই মজাটা তুমি রেকর্ডিং ক্লাসে পাবা না। আর রেকর্ড ক্লাসটা মনে হয় আচ্ছা 15 মিনিট দেখলাম, আর 15 মিনিট পরে দেখবো, এরকম হবে, আচ্ছা পরে একসাথে সবগুলো দেখে নিব। তাইলে রেকর্ডিং দেখে নিব, এগুলো শয়তানের ওয়াসওয়াসা। তুমি লাইভ ক্লাস আসার চেষ্টা করবে। এখন হ্যাঁ, তোমার ডিউটি থাকতে পারে, যারা ইন্টার্ন তাদের প্রবলেম থাকতে পারে, এগুলো ম্যানেজ করা যায়, ঠিক আছে। যাদের প্রবলেম আছে সে রেকর্ডিং দেখে নিবে, কিন্তু যাদের পক্ষে সম্ভব অবশ্যই সে লাইভ ক্লাস করবে। শয়তানের ধোকায় তুমি পড়বা না। এখন যদি তোমার ক্লিনিকে ডিউটি থাকে সেটা ভিন্ন ব্যাপার, তুমি চাকরি করলে বা অনেকেই নাইট শিফটে ডিউটি থাকতে পারে, সেগুলো ভিন্ন ব্যাপার, সেগুলো ঠিক আছে আমরা মাফ করে দিব। কিন্তু যাদের পক্ষে সম্ভব লাইভ ক্লাস করা, তুমি অবশ্যই লাইভ ক্লাসে জয়েন করবা। হুম? সুতরাং রেকর্ড দেখে নিব পরে, এই ধরনের শয়তানের ফাঁদে তোমরা কেউই পা দিবা না। আমাদের ওই ওয়েবিনারে 4 নম্বর ভুল নিয়ে কথা বলছিলাম, যে এক্সাম না দেয়া। অসংখ্য স্টুডেন্ট তারা কি করে, যে কোর্সে ভর্তি হওয়ার পরে ওরা এক্সাম দেয় না। কেন এক্সাম দেয় না? আমার ভালো করে পড়া হয় নাই। ভালো করে পড়ে এক্সাম দিব, ওরা পড়া হয় নাই সেজন্য এক্সাম দিবে না। কেমনে দিবে? ভালো করে পড়ে এক্সাম দিবে। ভালো করে পড়া বলে কোনো শব্দ নেই। ভালো করে পড়া আবার কি? ভালো করে পড়া কখনোই তোমার হবে না। তুমি মেডিকেল কলেজে আইটেম দিছো, যে কোনো আইটেমের মধ্যে 100% পড়তে পারছিলা? পারো নাই। তোমার টার্মের মধ্যে 100% হয়েছিল? হয় না, একটু পারা রয়ে গেছিল। যখন তুমি কার্ড পরীক্ষা দিচ্ছিলা তোমার একটু পারা রয়ে গেছে। যখন তুমি প্রফ দিতে গেছো তখনও তোমার পড়া একটু রয়ে গেছে। তুমি লাইফে যত পরীক্ষা দিছো সব পরীক্ষার মধ্যে একটু পড়া রয়ে গেছিল। তাইলে এইখানেও P2A তো তুমি বিসিএস ক্লাস যে করতেছো, তোমার 100% হবে না। এবং তুমি কিছু না পড়লেও এক্সাম দিবা, আমি কিছু পড়ি না তাও এক্সাম দিব। এখন ভাই এইটা কোন ধরনের কথা? কিছু না পড়লেও কেন এক্সাম দিব? এটা তোমার অভ্যাসে রূপান্তর হবে। এক্সাম দেওয়াটাকে অভ্যাস বানাই ফেলতে হবে। আমি পড়ি আর না পড়ি, এক্সামটা দিয়ে ফেলবো। এখন কেন যে না পড়লেও এখানের মধ্যে এক্সাম দিব, এইটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে নেগেটিভিটি বায়াস। দেখো, আমাদের লাইফে অনেক পজিটিভ অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক কিছু আমরা ভুলে যাই। হ্যাঁ, লাইফে অনেকে আমাদের থ্যাংক ইউ বলছে, অনেকে লাভ ইউ বলছে, অনেক কিছু বলছে, অনেকটা আমরা ভুলে যাই। কিন্তু যে আমাকে লাইফে একবার গালি দিছিল, ওকে কিন্তু মনে আছে আমাদের। মেডিকেল কলেজে অসংখ্য টিচার আমাদেরকে অনেক ভালো পড়াইছিল, অনেক আদর যত্ন করছিল, অনেক কিছু করছিল। তো যে টিচার আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছিল, ওকে কিন্তু আমাদের খুব ভালো করে মনে আছে। তার মানে আমরা নেগেটিভ এক্সপিরিয়েন্স যত ভালো মনে রাখতে পারি, পজিটিভগুলো অত ভালো মনে রাখতে পারি না। দেখো, আমাদের সময় 3টা প্রফ ছিল, তোমাদের 4টা প্রফ। প্রফে তুমি কতগুলো স্টেপ, এত স্টেপ পার করিয়া তুমি পাস করে আসছো। তুমি যা যা পারছো তার তেমন কিছু তোমার মনে নাই। তো প্রফের মধ্যে তুমি যেই মিস্টেকগুলো করছিলা তার বেশিরভাগ এখনো তোমার মনে আছে। আমি প্রফ দিতে গিয়ে প্রফের মধ্যে যে ধরনের মেজর মিস্টেকগুলো করছিলাম, এটা তোমার ক্লিনিক্যাল এক্সামের সময় যেহেতু মিস্টেকগুলো করছিলাম এখনো মনে আছে। কিন্তু যেগুলো আমি শুদ্ধ করে করতে পারছিলাম সেগুলো একটা মনে নাই। তাহলে তুমি মূলত এক্সাম দিবা কি করার জন্য? ভুল করার জন্য। তুমি যেগুলো পারো না ওগুলো ভালো করে আর মনে রাখার জন্য। তাহলে P2A তোমাদেরকে ন্যাচারাল লার্নিংটা প্রমোট করতেছে। দেখো, সাঁতার শিখতে কিন্তু কোনো কোনো পড়াশোনা লাগে না, তাই না? তুমি পানিতে নামছো, পানিতে নামে তারপর তুমি হচ্ছে এখানে পানি খাচ্ছ, একটু হাবুডুবু খাচ্ছ, একটা সময় তুমি সাঁতার শিখে গেছো। P2A তো সেম। তুমি ভর্তি হয়েছো, তুমি ক্লাস করলা, এরপরে পড়তে পারলা না, তুমি এক্সামটা দিয়ে ফেলো তুমি।
এক্সাম দিয়ে ফেলতে গিয়ে তুমি দুই একটা প্রশ্ন পারছো আর তেমন কিছু পারো নাই, যেগুলো পারো নাই ওগুলো ব্যাখ্যাগুলো একটু তুমি পড়ো, কেন ভুল করছো, কোত্থেকে আসে প্রশ্নটা, এটা নিয়ে গবেষণা করো। যে টপিকে তুমি কিচ্ছু পারো না ওই টপিকের উপরেও তোমার দুই থেকে তিনটা নলেজ হলে তুমি পাবা, দুই থেকে তিনটা ইনফরমেশন হলে তোমার মুখস্থ হবে এক্সাম দিলে। তাইলে তোমরা যদি কোনো টপিকে ক্লাসও যদি না করো, একটু পড়তে পারি নাই, তাও এক্সাম দিবা। এক্সাম দিলে প্রশ্নগুলো হলে জানা হবে, একটা তথ্য হলে মনে থাকবে, ব্যাখ্যাগুলো পড়তে গিয়ে একটা তথ্য হলে মনে থাকবে। সুতরাং তোমাদের প্রতি মেহরবানি করে আমি তোমাদের রিকোয়েস্ট করবো, যারা এখানে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছো, তুমি ক্লাস যদি নাও যদি করতে পারো, তুমি নাও যদি পড়তে পারো, এক্সাম দিয়ে ফেলবা, এটাকে তোমরা অভ্যাসে রূপান্তর করে ফেলবা। তুমি কোনো বিয়ে দাদা আত খাইতে গেছো, ওদের মনে হয়েছে আজকে তো একটা এক্সাম আছে পিটুয়েতে, সন্ধ্যা 7টা থেকে রাত 12টা, দেখি কোশ্চেনটা কি করছে, তুমি তো টপিকটা পড়োই নাই, তাও এক্সাম দিবা। তুমি এখানে শূন্য পাইলে আমরা এটা পাবলিশ করবো না কোথাও, আমরা বলে দিব না যে অমুকে শূন্য পাইছে এখানের মধ্যে, তোমার গার্ডিয়ানকে মেসেজ দিব না যে ও শূন্য পাইছে এখানের মধ্যে। তাহলে শূন্য পাইলেও তুমি এক্সাম দিবা। তা যে কোনো টপিক পড়ার জন্য ক্লাস করলা, লেকচার বুকটা তুমি পড়লা, প্রশ্ন ব্যাংক থেকে ওই টপিক রিলেটেড প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করলা, আর ওয়েবসাইট থেকে তুমি আবার একবার প্র্যাকটিস করে দেখো তুমি কয়টা পারছো। ব্যাখ্যাগুলো পড়বা মনোযোগ দিয়ে, কোনটা কোনটা ভুল হয়েছে সেই জিনিসটা তুমি একটু দেখবা। হ্যাঁ, তা বই থেকে তুমি আরেকবার পড়ে ফেললা, আর রুটিন মাফিক তুমি প্রত্যেকদিন এক্সাম দিবে, অভ্যাস বানিয়ে ফেলবা। যে পিটিওতে 10 মিনিটের একটা এক্সাম আছে, আমি ডিউটি করতেছি, ক্লিনিকে আসছি, আমার অনেক কাজ, যা কিছু থাকুক না কেন আমি 10 মিনিটের জন্য ওয়েবসাইটে ঢুকে আমি এক্সামটা দিয়ে ফেলবো। শূন্য পাইছি, নেগেটিভ পাইছি, যাই পাও না কেন এক্সামটা দিয়ে ফেলো, প্রশ্নগুলো হলেও তোমার জানা হবে। স্কোর কত পাইলা এটা মোটেই গুরুত্বপূর্ণ না, তুমি যে ভুল করছো সবগুলোই ভুল করছো, একটা পারো না তুমি। আমরা একটা ডেলি এক্সামে 20টা প্রশ্ন দিচ্ছি, তুমি একটা পারো নাই, কোনো সমস্যা নাই। ওই 20টা প্রশ্ন তুমি পড়ো, ওই 20টা প্রশ্নেরই তুমি ব্যাখ্যাগুলো পড়ো, ওই 20টা প্রশ্নের সঠিক উত্তর তুমি দেখো। ওই 20টা প্রশ্ন থেকে যদি প্রিলিতে একটা যদি কমন পড়ে যায় ওইটাই তোমার লাভ। সুতরাং অবশ্যই এক্সাম দিবা। তুমি যদি কোনো প্রশ্নে আটকে যাও, তুমি যে গুগল করতে পারো, চ্যাট জিপিটিকে আস্ক করতে পারো। এর পাশাপাশি তুমি যদি এত প্যারা নিতে না চাও, তুমি আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপের প্রশ্নটা আস্ক করবা, এমসিকিউ ডিসকাশন সেগমেন্টে আস্ক করবা। আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে বিভিন্ন সেগমেন্ট আছে, যে ওয়েবসাইট সেগমেন্ট, ওয়েবসাইটের প্রবলেম হলে তুমি সেই সেগমেন্টে জিজ্ঞেস করবা, এমসিকিউ ডিসকাশন সেগমেন্টে তুমি এমসিকিউ ডিসকাশন রিলেটেড প্রশ্নগুলো আলাপ করবা। আর একটা ছোট্ট একটা টেকনিক শেখাই দেয়, রাতে ঘুমানোর আগে পিটু এর এমসিকিউ ডিসকাশন সেগমেন্ট একবার রিভিশন দিবা, যে আজকে সারাদিনে কি কি প্রশ্ন আসছে একটু দেখি, যে অন্যরা কি কি প্রশ্নে প্রবলেম ফেস করছে। আমি এটা বিশ্বাস করি যে কেউ যদি কোন স্টুডেন্ট যদি পিটু এর এমসিকিউ ডিসকাশন সেগমেন্টটা রাতে ঘুমানোর আগে একবার যদি স্ক্রল করে, যে আজকে সারাদিন কি কি প্রশ্ন আসছে, ওর কঠিন সব প্রশ্ন আয়ত্তে চলে আসবে। কেন আয়ত্তে চলে আসবে? কারণ ওই প্রশ্নগুলোর মধ্যেই অন্য স্টুডেন্টরা প্রবলেম ফেস করতেছে। হ্যাঁ, এবং আমাদের মেন্টররা ব্যাখ্যা দিবে, অন্য স্টুডেন্টরা ব্যাখ্যা দিবে, ওই ব্যাখ্যাগুলো পড়লে তুমি তো মনে করবে কি রে, আমি তো এইভাবে চিন্তা করি নাই, এরা এইভাবে চিন্তা করছে এরা, কত সুন্দর একটা চিন্তা। তাহলে এটাকে অভ্যাস বানাই ফেলবা। তুমি যেখানে যাও না কেন, তুমি হাটে মাঠে ঘাটে বাজারে ক্লিনিকে হাসপাতালে যেখানে যাও না কেন, পিটিও টেলিগ্রাম গ্রুপের এমসিকিউ ডিসকাশন সেগমেন্টটাকে তোমার বন্ধু বানাই ফেলবা। এই বন্ধুকে তুমি ঘুমানোর আগে একবার বন্ধুকে স্মরণ করবা, যে আজকে দেখি সারাদিনে কি কি প্রশ্ন এখানে আসছে, কে কি প্রশ্ন করলো। টেলিগ্রাম গ্রুপের মধ্যে অ্যাডমিন নোটিস নামে একটা সেগমেন্ট আছে, অ্যাডমিন নোটিসটা ফলো করবা, যে তোমার পরের দিন করণীয় কি, ক্লাস কি, সব অ্যাডমিন নোটিসের মধ্যে তোমরা পেয়ে যাবা। তো আমাদের যখন সবগুলো ক্লাস শেষ হয় কোনো সাবজেক্টের, আমরা সাবজেক্ট ওয়াইজ আগাই পিটুয়েতে। পিটুয়েতে আমাদের শত্রুও বলবে না, আমাদের কোনো শত্রু নাই আল্লাহর রহমতে, মানে কেউ এটা বলবে না যে পিটুয়েতে আগোছালো। পিটুয়ের একটা সুনাম তুমি সবসময় পাবা, যে পিটুয়েতে সবকিছু গোছানো অনেক বেশি। এখানে প্রতিটা সাবজেক্ট ফাইনাল হয়, এরপরে প্রত্যেকটা কার্যক্রম অনেক কিছু গোছানো। আমি নিজেও টিপটপ পছন্দ করি, আমাদের অফিসটাকে আমরা চাই এরকম টিপটপ থাকুক সবকিছু, আমাদের কোর্সটাও ওরকম টিপটপ, যে সবকিছু গোছানো হইতে হবে। কোনো কিছু লেজো গোবরে হজবরল হবে না এখানে। স্টুডেন্টরা যদি আমাদের লেজো গোবরে করার কথা বলো, আমরা সেটা করবো না। অনেকে বলো ভাই এমনি করেন, ওই সাবজেক্ট পড়ান, সেই সাবজেক্ট পড়ান, আমরা বলি যে না, এটা আমরা এই জন্য, এটা এই জন্য পড়াচ্ছি। এখানে প্রতিটা জিনিস গোছাই আমরা করি। তো তুমি যখন একটা সাবজেক্ট শেষ করবো সবগুলো ক্লাস, আমরা একটা সাবজেক্ট ফাইনাল নিয়ে নিব। এখন অনেকেই এই সাবজেক্ট ফাইনালটা দেয় না। কেন দেয় না? শয়তানে ধরে তারে, ভালো করে পড়ে এক্সাম দিব। এই সাবজেক্ট ফাইনালটা আমার পুরোপুরি পড়া হয় নাই, আমি আরো 2-3 দিন ভালো করে পড়ে তারপর এক্সামটা দিব। ভালো করে পড়া শয়তানের একটা ফাঁদ। হ্যাঁ, যারা অতিমাত্রায় পারফেকশনিস্ট, 100% প্রস্তুতি না হলে পরীক্ষা দেয় না, ওরা শয়তানে ধরছে। হ্যাঁ, তাইলে যখনই তোমার এই ধরনের জিনিস মনে আসবে, যে আমার তো আজকে এক্সাম, ভালো করে পড়া হয় নাই,
এক্সামটা দিব না, সাথে সাথে তুমি অজু করে আসবা, অজু কইরা তুমি এক্সামটা দিয়ে ফেলবা। শয়তানকে তোমাকে পরাজিত করে দিতে হবে। এই কাজটা কোনোভাবে করা যাবে না। ভালো করে পড়া হয় নাই, কিছু পড়া হয় নাই, এক্সাম দিয়ে দিবা। কেন এই কথাগুলো বলতেছি? দেখো, মার্টিন লুথার কিং এর একটা কথা কেন লিখছি, যে তুমি যদি উঠতে না পারো তাহলে তুমি দৌড়াও, যদি দৌড়াতে না পারো তাহলে তুমি হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও, তাও তুমি গন্তব্যে পৌঁছানোর জন্য কিপ মুভিং ফরওয়ার্ড। এই কাজটা পিটিও তোমাকে দিয়ে করে নিবে। পিটিও প্রথম তোমাকে উড়ানোর চেষ্টা করবে, তুমি উঠতে পারতেছো না, এরপর তোমাকে দৌড়ানোর চেষ্টা করবে, তুমি দৌড়াইতে পারতেছো না, পিটুয়ে তোমাকে হাঁটানোর চেষ্টা করবে, হাঁটতে যদি না পারো পিটু তোমাকে হামাগুড়ি দিয়ে হইলো কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবে। কাজটা পিটুয়ে কিভাবে করে, আমাদের ইউটিউব চ্যানেল ঘাটলে দেখবা যে 90 দিনের প্রস্তুতির প্ল্যান, 60 দিনের প্রস্তুতির প্ল্যান, 1 মাসের প্রস্তুতির প্ল্যান। সেদিন আমাদের গ্রুপের মধ্যে আমাদের একজন 42 এর একজন ক্যাডার রিভিউ দিয়েছিল যে ও আমাদের সিপিআর ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, তো সিপিআর ব্যাচটা যখন ওপেন করে সবাই হাসতেছিল যে সিপিআর ব্যাচ 1 মাসের মধ্যে 42 সিলেবাস শেষ করাবে। ও সিপিআর ব্যাচের স্টুডেন্ট, ওদেরকে আমি একটা কথা বলছিলাম যে তুমি যদি প্রস্তুতি নাও শেষ 1 মাস, তোমার তো লস নাই কোনো এখানের মধ্যে। আচ্ছা ক্যাডার হলো না, লস তো নাই, প্রস্তুতি নাও। আর সিপিআর ব্যাচ থেকেও কয়েকজন স্টুডেন্ট ক্যাডার হয়েছিল। আমরা 15 দিন আগ পর্যন্ত কোনো হাল ছাড়ি না, 15 দিন আগেও ওদেরকে প্ল্যান দেয় যে 15 দিন হলেও তুমি কিছু একটা পড়ো। তাহলে পিটুয়েতে তুমি যদি ভর্তি হয়ে গেছো, 15 দিন আগ পর্যন্ত আমরা হাল ছাড়বো না, 15 দিন আগেও একটা প্ল্যান দিব যে 15 দিন সময় আছে তুমি কিচ্ছু পড়ো নাই, এই 15 দিন এগুলো এগুলো পড়ো, অ্যাটলিস্ট তুমি এগুলো এগুলো পড়ো। কিচ্ছু করতে পারো না, 15 দিন এগুলো পড়লেও তোমার ক্যাডার হওয়ার কিছুটা সম্ভাবনা থাকবে। তাহলে পরীক্ষা কতদিন আছে আমরা এখন জানি না, আমরা একদম শেষ পর্যন্ত তোমাকে নিয়ে চেষ্টা করবো, তুমি একদম কিছু পড়ো না, পরীক্ষা 15 দিন আছে, তখন আমরা হাল ছাড়বো না, তখন আমরা একটা প্ল্যান দিব এই 15 দিনে তুমি এই কাজগুলো অন্তত তুমি করো। কিভাবে আমরা সেই কাজটা করি? শুরুতে আমরা লাইভ ক্লাস নেই, ডেইলি এক্সাম দিই, উইকলি এক্সাম দিই। এই পর্যন্ত এসে আমাদের কিছু স্টুডেন্ট হাল ছেড়ে দেয় যে এগুলার মধ্যে যে সে কিছু ফলো করতে পারছে, কিছু পারে নাই। সাবজেক্ট ফাইনালে সে আগে যে বন্ধ থাকে 2 থেকে 3 দিন বা 4 দিন, ওই 3 থেকে 4 দিনে সে পড়াটা কিছুটা গোছাই নেয়। হ্যাঁ, গোছা সাবজেক্ট ফাইনাল সে দিয়ে দেয়। এখনও ধরলাম তার কিছু জিনিস এখানের মধ্যে বাদ রয়ে গেছে। এরপর আমরা বিশ্বভিত্তিক রিভিউ এক্সামগুলো নেই। রিভিউ এক্সাম হয়তো 2-3 দিন বন্ধ থাকে, রিভিউ এক্সামে সে কিছুটা কাভার করে নেয় নিজেকে, রিভিউ এক্সামে নিজেকে সে কাভার করতে পারে নাই। আমরা রিক্যাপ সেশন নেই দিনব্যাপী, বা টানা কিছু ম্যারাথন টাইপের কিছু ক্লাস নেই, রিক্যাপ সেশন বলি। আমাদের 47 স্টুডেন্ট জিজ্ঞেস করলে তুমি জানবা, 46 স্টুডেন্ট জিজ্ঞেস করলে জানবা যে এখানে যদি কেউ পড়ে থাকে তোমাদের বন্ধু বান্ধব বা তোমার আত্মীয় স্বজন, দেখবা পিটুয়ে শেষ পর্যন্ত চেষ্টা করে যায়। মানে এখানে ক্লাসে ওর 100% হয় নাই, সে কিছু জিনিস বাদ রয়ে গেছে ওর, হ্যাঁ ও গোছাতে পারে নাই পুরা, তাহলে এখানে এসে গোছাবে। এখানে গোছাতে না পারলে সে রিভিউ এক্সামে গোছাবে, রিভিউ এক্সামে গোছাতে না পারলে সে রিক্যাপ সেশন করবে, রিক্যাপ সেশনের পরে সে রিক্যাপ আবার আবার এক্সাম দিবে, সেখানে একটু গোছানোর সুযোগ পাবে সে। তাও ওর পুরো গোছানো হয় নাই, সে মডেল টেস্টের আগে বন্ধ থাকবে, সেখানে কিছুটা নিজেকে গোছায় নিবে, এবং ফাইনাল মক টেস্টের আগে সে নিজেকে আরেকটু গোছায় নিবে। একদম শেষ পর্যন্ত আমরা আমরা তোমাকে নিয়ে চেষ্টা করে যাব, একদম 15 দিন আগ পর্যন্ত চেষ্টা করে যাব। হ্যাঁ, নিত্য নতুন প্ল্যান দিব যে যারা পিছায় পড়ছে। তাহলে তুমি যদি জাহাজ একবার উঠে গেছো, তুমি যদি আমাদেরকে ফলো করো, যে যা যা বলতেছি ফলো করো, তাহলে ইনশাল্লাহ তুমি গন্তব্যে পৌঁছাতে পারবা। কিন্তু জাহাজে ওঠার পরে তোমার শরীর খারাপ করলো, পাতলা পায়খানা হয়ে গেল, কিছুদিন তুমি হচ্ছে যে ইনস্ট্রাকশন ফলো করতে পারলা না, তুমি তুমি হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমাকে নিয়ে আমরা চেষ্টা করে যাব, কিন্তু তুমি হতাশ হবে না, কোনো স্টেপে হতাশ হবে না। দেখো এই জিনিসগুলো করি বলেই তো, আমরা কোনোভাবে হাল ছেড়ে না বলেই তো, তেমন কোনো প্রচারণা ছাড়াই আমি বলি না, তুমি পিটুয়ের কোথাও সারা দেশের কোথাও তুমি একটা লিফলেট, একটা ব্যানার, একটা ফেস্টুন, ইনফ্যাক্ট প্রিলি পরীক্ষার সময় তোমাদেরকে অনেকেই অনেক রকম গিফট অনেক কিছু দিচ্ছে, ওখানে দাঁড়ায় থাকে লোকজন, পিটিও থেকে একটা লোকও তুমি পাবা না ওইখানের মধ্যে। তাহলে 100% অনলাইন একটা প্রতিষ্ঠান আল্লাহর অশেষ মেহেরবানিতে এই পর্যন্ত আসছে, তা নিশ্চয়ই আমরা এটুকু কেয়ার যদি এখানে না করতাম তাহলে এখানে কেন ভর্তি হবে লোকজন? নিশ্চয়ই এখানে আমরা তাকে ওই লেভেলের কেয়ার আমরা করি। পিটিওতে এক্সাম মানে পুরস্কার, তোমরা রেগুলার এক্সামগুলোতে পুরস্কার পাবা। প্রতি ব্যাচে আমরা প্রতি মাসেই বেস্ট সাপোর্টিভ স্টুডেন্টদেরকে আমরা নগদ পুরস্কার দিব, বেস্ট সাপোর্টিভ স্টুডেন্টদেরকে আমরা পুরস্কার দিই। সাপোর্টিভ স্টুডেন্ট কারা? যারা নিজে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে টেলিগ্রাম গ্রুপে অন্য স্টুডেন্টদের প্রশ্নের আনসার দেয়। আমাদের মেন্টররা আছে আনসার দেওয়ার জন্য, কিন্তু যে সকল স্টুডেন্ট তারা এই যে সে একটা ভালো মানুষ, সে
পরোপকারী, সে কোনো কিছুর আশা না করে সে যে অন্য একজন স্টুডেন্টের প্রশ্নে অ্যান্সার দিচ্ছে, তার এই ভালো মানসিকতা, তার, সে তো কোনো কিছু পাওয়ার আশা সে জিনিসটা করে নাই, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা প্রতি মাসে বেস্ট সাপোর্টিভ স্টুডেন্টকে আমরা পুরস্কৃত করি, যাতে অন্যরাও উৎসাহিত হয় ভালো কাজ করার জন্য। তো যারা এখন কোনো জব করো না, ইন্টার্ন শেষ, পুরোটা বিসিএস এর পিছনে দিচ্ছ, তোমরা দিনের প্ল্যানটা এইভাবে সাজাইতে পারো: সকাল 6টায় ঘুম থেকে উঠে যাবা, সকাল 6টা থেকে 9টা, এর মধ্যে 4 থেকে 5টা পমোদরো পড়ে ফেলবা। পমোদরো মানে 25 মিনিটের একটা সেশন। যারা পমোদরো কি জিনিস বোঝো নাই, আমাদের ইউটিউবের মধ্যে গেলেই ওইখানে এই কিছুদিন আগে আমরা টানা 3 দিনের 3টে ওয়েবিনার নিয়েছিলাম। সেই ওয়েবিনারগুলো নিয়ে আমরা পড়াশোনা নিয়ে কথা বলছিলাম, পড়াশোনার টেকনিক নিয়ে, সেখানে পমোদরো মেথডটা নিয়ে কথা বলছিলাম, সেটা পেয়ে যাবা। সকাল 10টা থেকে 12টা, এর মধ্যে 3 থেকে 4টা পমোদরো পড়ে ফেলবা। দুপুরের সময়টা, এই সময় পড়তে ইচ্ছা করে না, প্রশ্ন সলভ করবা। বিকেলের দিকে 2টা পমোদরো পড়তে পারো, সন্ধ্যার পর থেকে রাত 9টা পর্যন্ত, ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত 4টা পমোদরো পড়ে ফেলবা। এইটুকু ফলো করতে পারলেই আমরা ইনশাল্লাহ আমাদের গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো। যারা ইন্টার্ন করো তাদের পক্ষে এরকম রুটিন ফলো করা পসিবল না, যারা চাকরিজীবী ওদের পক্ষে এরকম রুটিন ফলো করা পসিবল না। তোমরা সকালের সময়টা কাজে লাগাবা, যারা ইন্টার্ন এবং চাকরিজীবী, ভোরে ঘুম থেকে উঠে যাবা, সকালের সময়টা কাজে লাগাবা, অফিসে এনার্জি সেভ করবা। চাকরি করে পড়াশোনা করার মেন রহস্য হচ্ছে এনার্জি ধরে রাখা, কারণ আমরা চাকরি করে ডিউটি করে টায়ার্ড হয়ে যাই, ওইটা হয়ে যাওয়ার কারণে আমরা আর পড়াশোনাতে মনোযোগ দিতে পারি না। তাইলে অফিসে বেহুদা কাজ কাম না করে তোমার অর্পিত দায়িত্বটা পালন করবা, পালন করে তোমার এনার্জি সেভ করবা, যাতে করে সন্ধ্যা অফিস থেকে এসে যাতে পড়ার টেবিলে বসতে পারো। ইন্টার্ন, তুমি তোমার বেডে যে দায়িত্বটা আছে সেটা পালন করবা, অর্পিত দায়িত্ব পালন করে তুমি হাসপাতালের ওইখানে যদি তোমার লাইব্রেরি থাকে বা আশেপাশে কোথাও রুম থাকে পড়ার জন্য, বসে বসে পড়বা। পিটুয়ের লেকচার বুকগুলো সাথে সাথে নিয়ে হাঁটবা। পিটিও লেকচার বুকগুলোর প্রশ্ন ব্যাংকটাকে তোমার নিজের বন্ধু বানাই ফেলবা, দোস্ত বানাই ফেলবা। পিটিওর প্রশ্ন ব্যাংকটা, এটার উপর মাথা দিয়ে ঘুমাবা। পিটিও যে কোশ্চেন ব্যাংকটা তোমাকে দিবে কয়েকদিন পরে, এই কোশ্চেন ব্যাংকটা এটা সাথে রাখবা। কোরবানির ঈদে বাড়িতে যাওয়ার সময় এটা সাথে নিয়ে যাবা। ট্রেনে বসে পড়বা, বাসে বসে পড়বা, ঘুমানোর সময় এটা বালিশ হিসেবে ব্যবহার করতে পারো। ব্যাপন প্রক্রিয়ায় যদি তোমার কিছু নলেজ ওই কোশ্চেন ব্যাংক থেকে তোমার ব্রেনে ঢুকে যায়, তাও কিছু লাভ হবে। এটাকে যদি তুমি বন্ধু বানাই ফেলতে পারো, তোমার প্রিলি জার্নি অনেক সহজ হবে। যাদের শুক্র শনিবার বন্ধ, এই বন্ধটা তোমরা খুব ভালোভাবে কাজে লাগানোর ট্রাই করবা। ইন্টার্নদের শনিবারে বন্ধ নেই, তোমরা অ্যাডমিশন পোস্ট অ্যাডমিশন বাদ দিয়ে অন্য যে দিনগুলোতে কাজের প্রেশার কম সেই দিনগুলো কাজে লাগানোর ট্রাই করবা। একটা ব্যাপার ভাববা, তোমার আগে আরও অসংখ্য স্টুডেন্ট ইন্টার্ন থাকা অবস্থায় পাস করছে, প্রিলি পাস করছে, ক্যাডার হয়েছে। তার মানে এটা অতিমানবীয় কোনো কাজ না। যদি তোমার আগেও অনেকে সফল হয়েছে, তাহলে তুমিও পারবা। ওরা যেহেতু ম্যানেজ করে নিতে পারছে, তাহলে তুমি ম্যানেজ করে নিতে পারবা। তুমি পৃথিবীতে প্রথম না, তুমি বাংলাদেশে প্রথম না যে ইন্টার্ন অবস্থায় প্রিলি পাস করা। প্রতি বছর ইন্টার্ন অবস্থায় অসংখ্য স্টুডেন্ট পাস করে। আর এখন থেকে, আজ থেকে শুরু করে তোমার একদম স্পেশাল বিসিএস হয়ে যাওয়া পর্যন্ত কিছু জিনিস অ্যাভয়েড করবা। সব রকমের মেসেজিং অ্যাপস, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, যত মেসেঞ্জার অ্যাপ আছে সবগুলো তোমরা অ্যাভয়েড করবা। এগুলো ডিস্ট্রাকশন ঘটাবে তোমার। শুধু পড়াশোনায় মনোযোগ দাও। টেলিগ্রাম অ্যাপটা ইউজ করবা, ওখানের মধ্যে নোটিফিকেশনটা অফ রাখবা। তোমার যখন প্রয়োজন হবে আমাদের গ্রুপে ঢুকে তুমি ওই সেগমেন্টের মধ্যে তুমি হচ্ছে যে তোমার প্রশ্নটা করে আসবা। কিছুক্ষণ পর ওয়েট করবা যে কেউ রিপ্লাই দিবে তোমাকে। কোনো কারণ থাকলে, কোনো দরকার থাকলে ফেসবুক ইউজ করবা, না হলে দরকার নেই। এখন পুরোপুরি তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দিবা, আমাদের বইটা পড়বা, পিটিওর সাথে থাকবা, পিটিও টেলিগ্রাম গ্রুপ ফলো করবা, পিটিও সাইট পড়বা, পিটিওর বই পড়বা, পিটিওর সাথে থাকবা। কোনো রকমের ডিস্ট্রাক্টিং জিনিসপত্রের মধ্যে মনোযোগ দিবা না। তোমার ফোনে সব রকম নোটিফিকেশন অফ থাকবে। ফোনের সেটিংয়ে গিয়ে যতগুলো অ্যাপ আছে সব অ্যাপের সব নোটিফিকেশন অফ করে নিবা। নোটিফিকেশন অফ রাখলে তুমি অনেক ভালো থাকবা। কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে যেগুলো ফলো করবা। আম, এখানে এগুলো আমাদের খুব জেনারেল কিছু ইনস্ট্রাকশন। আমি বিশ্বাস করি এখন এখন পর্যন্ত আমাদের ডাক্তারদেরকে নিয়ে আমাদের এই ধরনের কোনো ঘটনায় ঘটা নাই, কারণ ডাক্তারদের পড়ানো রুলস রেগুলেশন ফলো করানো খুবই সহজ। এটা আমি নিজে ডাক্তার দেশের জন্য বলতেছি না, আমাদের টিমের প্রত্যেকটা মেম্বার বলবে, সবাই বলে যে ডাক্তাররা, ডাক্তারদের ব্যাচে কোনো রকম কোনো প্রবলেম হয় না। ওনারা সব নিয়ম কানুনগুলো সঠিকভাবে ফলো করে। এরপর আমরা বলে দিচ্ছি, যেহেতু এটা ওভারঅল সবসময় বলি, যে যে কোনো সমস্যা
সমাধানের জন্য সাপোর্ট গ্রুপে তুমি জানাবা। টেলিগ্রাম যে সাপোর্ট গ্রুপ, সেখানে অ্যাডমিন নোটিসগুলো ফলো করবা। সেখানে এমসিকিউ ডিসকাশন সেগমেন্টের মধ্যে এমসিকিউর কোশ্চেন, এমসিকিউর উত্তর তুমি ব্যাখ্যা তুমি জানাতে পারো। জেনারেল যদি কোনো কোশ্চেন থাকে সেটা তুমি জেনারেল সেগমেন্টে তুমি জানাতে পারো, আমাদের মেন্টররা রেডি থাকবে তোমাকে অ্যান্সার দেওয়ার জন্য। আর এটা আসলে ডাক্তারদের শেখানোর কোনো দরকার নেই। তারপরেও যেহেতু সেশনটা নিচ্ছি, বলে দিচ্ছি যে আমরা অনেকেই আসলে রিকোয়েস্টটা করতে জানি না যে কিভাবে রিকোয়েস্ট করতে হয়। ধরো অনেকে প্রশ্ন, এখনো রেকর্ড দেওয়া হচ্ছে না কেন? হ্যাঁ, তো এই কোশ্চেনটা খুব এটা খুব অফেন্সিভ একটা কোশ্চেন, তাই না? এখন রেকর্ড দেওয়া হচ্ছে না কেন? অথচ আমরা এইভাবে বলতে পারি যে, আমরা যদি বলি যে ভাইয়া রেকর্ডটা কখন দেওয়া হবে জানতে পারি প্লিজ। ধরো কোনো একটা রেকর্ড কোনো কারণে কোনো সমস্যার কারণে রেকর্ড হতে দেওয়া হয় না, বা এটা একটু টাইম লেগে যাচ্ছে, তুমি একদম জেনারেলি আস্ক করতে পারো যে ভাই রেকর্ডটা কখন দেওয়া হবে জানতে পারি প্লিজ। দেখো তোমার কিন্তু কোশ্চেন দেখে কিন্তু, তুমি যে একজন জেন্টেলম্যান, এটা কিন্তু তোমার কোশ্চেন দেখে বোঝা যায়। একজন ডাক্তারের প্রশ্ন করা দেখেই বোঝা যাবে যে সে একজন ডাক্তার। আমাদের কুরজু স্যার একটা কথা বলতো, আর ডক্টর শুড টক লাইক এ ডক্টর, স্মেল লাইক এ ডক্টর। আমাদের খুরশিদ স্যার, যিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন, স্যার বলতো আর ডক্টর শুড টক লাইক এ ডক্টর, শুড স্মেল লাইক এ ডক্টর, শুড ড্রেস লাইক এ ডক্টর। স্যার সবসময় বলতো যে ডাক্তার একটু ফিটফাট থাকতে হবে। হ্যাঁ, উনি, আমরা যে স্যান্ডেল পায়ে দিয়ে কখনো ওয়ার্ডে যাইতাম, উনি একদম পায়ে পাড়া দিত। অনেকেই কুমিল্লা মেডিকেল কলেজ থেকে যারা পাশ করছে, ঢাকা মেডিকেলে স্যার অনেকদিন ছিল, তোমরা জানো যে তোমার শু ছাড়া কেউ যদি ওয়ার্ডে যাইতো, স্যার কিন্তু একদম পায়ের উপর পাড়া দিত। হ্যাঁ, এবং স্যার বলতো যে ময়লা জামা কাপড় পরে কোনো ডাক্তার কখনো ওয়ার্ডে আসবে না, একজন ডাক্তারকে দেখতেও ডাক্তারের মতো লাগতে হবে তাকে। তাহলে আমরা কথাবার্তার মধ্যে সেই পরিচয়টা আমরা এখানের মধ্যে আমরা প্রদর্শন করব। অনেকে বলে যে আমি ওয়েবসাইটে লগ ইন করতে পারি না কেন? এটা না বলে আমরা বলতে পারি যে, যে ভাইয়া আমার ওয়েবসাইটে লগ ইন করতে সমস্যা হচ্ছে, একটু দেখবেন প্লিজ। হ্যাঁ, জাস্ট এটুকু বললে দেখবে যে আমাদের চারপাশটা অনেক সহজ হয়ে যাচ্ছে, সব আমাদেরকে অনেক হেল্প করতেছে। আমি রাত 11টা একটা প্রশ্ন করছি, আমাকে রিপ্লাই দেওয়া হলো না কেন? এটা না করে আমরা বলতে পারি যে ভাই আমি একটা প্রশ্ন করেছিলাম, উত্তর পাইনি, একটু দেখবেন প্লিজ। সে প্রশ্নটা একটু টেনে টেলিগ্রামে আমরা একটু আরেকটু ট্যাগ করে দিলাম যে ভাই আমি এই প্রশ্নটা করছিলাম, যে আমি আনসারটা পাই নাই, যে একটু দেখবেন প্লিজ। সিম্পলি হচ্ছে আমরা জিনিসটা যদি আস্ক করি, তাহলে আমরা আম, সহজেই সবাই আমাদেরকে হেল্প করবে। এইটাও এখানে কাউকে মনে করা দেওয়ার প্রয়োজন নাই, এখানে সবাই ডক্টর, ডক্টরদেরকে এটা বলার কোনো প্রয়োজন নাই। তারপরেও এখানে যেহেতু সেশনটা আমরা নিচ্ছি নিয়ম কানুনের জন্য, তো বলে দিচ্ছে এখানের মধ্যে যে এখানের মধ্যে আমরা এই সাপোর্ট গ্রুপের মধ্যে কোনো মেম্বারকে বা পিটিওর কোনো স্টাফকে কোনো রকমের ভার্বাল ইউজ করা, কোনো রকম থ্রেড দেওয়া, কোনো ভালগার ইউজ করা, হ্যাঁ, এ ধরনের কোনো কিছু যদি আমরা কেউ করি, তাহলে এটা কোনোভাবে টলারেট করা হবে না। প্রথমবার হয়তো নোটিফাই করা হবে, এরপরের বার হয়তো আমরা হয়তো খুব স্ট্রিক্ট কোনো কোনো ব্যবস্থা নিব। তবে ডাক্তারদের কোনো ব্যাচে আমাদের এখন পর্যন্ত এরকম কোনো খারাপ কোনো অভিজ্ঞতা আমাদের নাই, এগুলো কোনো কিছু আমাদের ডাক্তারদের কোনো ব্যাচে করতে হয় নাই। আর টেকনিক্যাল কোনো ইস্যুতে যদি প্রবলেম হয়, এই নম্বরে টেলিগ্রাম করবা। আমরা তো ওই টেলিগ্রাম সাপোর্ট গ্রুপের মধ্যে তোমরা আস্ক করবা সেখানের মধ্যে। তারপরে তোমাকে জরুরি কোনো প্রবলেম এই নাম্বারে ফোন দিতে পারো, যদি ফোন দিতে হয় না সাপোর্ট গ্রুপেই তোমরা আস্ক করবা, সেখানেই সমস্যার সমাধান দিয়ে দেওয়া হবে। তারপরে কোনো জরুরি কোনো ইস্যু, খুব ইমিডিয়েট কোনো একটা ইস্যু, তোমরা এই নাম্বারে ফোন করে টেকনিক্যাল ইস্যুর সমাধান তোমরা করে নিতে পারো। আর এই কোর্স করা অবস্থায় পিটিও এর কোনো মেম্বারের আচরণে, আমাদের কোনো টিচার, আমাদের কোনো সাপোর্ট মেম্বার, যে কারো কারো কোনো আচরণে তুমি যদি কষ্ট পাও, বা কেউ যদি খুব রুড হয় তোমার প্রতি, যদি কোনো অভিযোগ থাকে তোমার, তুমি সরাসরি arfin@pto.academy এই মেলে তুমি মেল করতে পারো। যে কোনো অভিযোগ বা তোমার কোনো পরামর্শ কোনো কিছু থাকলে তুমি আমাদেরকে জানাতে পারো এই মেইলে। আর কোর্সটা শেষ হওয়া পর্যন্ত তুমি মনে রাখবা তুমি তোমার ডেথ বেডে আসো। তো ডেথ বেডে থাকা অবস্থা কোনো মানুষ তো কোনোভাবেই সে টাইম কিল করবে না, সময়ের অপচয় করবে না। প্রতিটা সময় সে গুরুত্বের সাথে সে কাজে লাগানো ট্রাই করবে, তার শেষ ইচ্ছাগুলো কিভাবে পালন করা হবে, তার সম্পত্তি বন্টন কেমন হবে, এইসব সিদ্ধান্ত তো নিবে। তাহলে তুমি তুমি পরীক্ষা হওয়া পর্যন্ত তুমি এটাই মাথায় রাখো যে আমি আমার ডেথ বেডে আছি, সুতরাং আমার প্রতিটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টে হাংরি। প্রতিদিন নিজেকে তুমি ইমপ্রুভ করার ট্রাই করবা। প্রত্যেকদিন চেষ্টা করবা যে আজকে আমি নিজেকে ইমপ্রুভ করার জন্য, যে আজকে আমি 1% বেশি কি করতে পারি। মনে রাখবা এই 1% প্রচেষ্টাই তোমাকে অন্য প্রতিযোগীদের থেকে তোমাকে আগে রাখবে। প্রত্যেকদিন চিন্তা করবা যে আজকে আমি বেশি কি করতে পারি। এটুকু যদি করো তাহলে অন্যদের থেকে তুমি আগায় থাকবা। আর প্রতিদিনের জন্য বাস্তবসম্মত টার্গেট সেট করবা। যেমন তুমি ধরো তুমি চিন্তা করলে যে আজকে আমি আচ্ছা বাংলা ব্যাকরণ পড়ানো হলো, বাংলা ব্যাকরণের উপর আমি হচ্ছে 1 সেট প্রশ্ন সলভ করবো, যে আমি 50টা প্রশ্ন সলভ করে ফেলবো। আজকে আমি ম্যাথের একটা চ্যাপ্টার শেষ করে ফেলবো। হ্যাঁ,
তারপরে হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে তুমি ছোট ছোট ভাগ করো, আমি সকালবেলা হচ্ছে আমি 5টা টাইপ ম্যাথ করবো, বিকেলবেলা 5টা টাইপ করবো, তাহলে আমার হয়ে যাবে। তাহলে তুমি ছোট ছোট লক্ষ্য যদি সেট করো, এগুলো যদি পূরণ করো, তাহলে তোমার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। মোর সোয়েট ইন প্র্যাকটিস, হ্যাঁ, একটা কথা বলা হয় যে তুমি প্র্যাকটিসে যত ঘাম ঝরাবা, যুদ্ধে তোমার রক্ত তত কম ঝরবে। এই যে আমরা এখানে একবার লেকচার ক্লাস নিই, প্রশ্ন ব্যাংক সলভ করাই, হ্যাঁ, রিক্যাপ সেশন নেই, রিভিউ এক্সাম নেই, কেন? যাতে করে মেইন এক্সামটা তোমার কাছে খুব সহজ মনে হয়। এই জন্য আমরা এত কিছু এখানের মধ্যে করি। আর প্রস্তুতি নেওয়ার সময় তোমার অনেক হতাশা কাজ করবে, হুম, ভালো লাগবে না অনেক কিছুই। এটা মনে রাখবা যে এই যে প্রস্তুতি নিচ্ছি আমি, এটা আমার সফলতার পথে একটা ব্রিজ। এই কষ্টটা আমাকে আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে হেল্প করবে। তাহলে আমি কষ্টটা একটু সহ্য করে যাই। তোমার যে কল্পনাটা, তোমার মনোযোগটা, তোমার ফোকাসটা, তুমি এখন যেরকম আছে তার থেকে বাড়ানোর ট্রাই করবা। একদম পরীক্ষা পর্যন্ত তুমি মনোযোগটা এমনভাবে ধরে রাখবা যাতে করে একজনে যদি ক্যাডার হয়, ওটা যাতে তুমি হও। ওভাবে চিন্তা করবা যে আমার মনোযোগ, আমার ফোকাসটা এমনভাবে আমি বাড়াবো যে একজনে যদি ক্যাডার হয় সেটা হচ্ছে আমি। এটা মনে রাখবা যে প্রত্যেক দিনের এক একটা ঘন্টা, আজকে 1 ঘন্টা পড়লাম তার মানে আমি সফলতার পথে একটু আগে গেলাম। 1 ঘন্টা পড়ে ফেললাম, সফলতার পথে আর একটু আগে গেলাম। তুমি তাহলে ফোকাস হারাবা না। আর যেহেতু পরীক্ষার জন্য, পড়াশোনার জন্য তোমার সুস্থ শরীরের প্রয়োজন আছে, কারণ সুস্থ শরীর ছাড়া তো তোমার মন কাজ করবে না। প্রপারলি ঘুমাবা, পুষ্টিকর খাবার খাবা, প্রত্যেকদিন হালকা ব্যায়াম করবা, যাতে তোমরা ফিট থাকতে পারো। যে অসুস্থতার জন্য কিছু ক্লাস মিস যাওয়া, এক্সাম মিস যাওয়া, এই জিনিসগুলো তোমার তত কম হবে। এখন আসো যে পিটু এর বই এবং ম্যাটেরিয়ালস নিয়ে কিছু নির্দেশনা। তাইলে আমাদের এখানে তোমরা যে জিনিসগুলো পাবা, তোমরা হচ্ছে আমাদের জেনারেল পার্টের 5টা লেকচার বুক। এই 5টা লেকচার বুক তোমরা হচ্ছে কালকে থেকে কুরিয়ার করা শুরু করলে তোমরা 8 তারিখের মধ্যে জেলা শহরে পেয়ে যাবা, আর উপজেলা যারা থাকে তারা 9-10 তারিখের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা। কোশ্চেন ব্যাংকটা তোমরা ইনশাল্লাহ 15 তারিখ নাগাদ পাবা, বোথ মেডিকেল সায়েন্স এবং জেনারেল পার্টের কোশ্চেন ব্যাংক, হ্যাঁ। মেডিকেল সায়েন্সের যে লেকচার বুকটা, এটা আমরা একটু মডিফাই করতেছি। মডিফাই করে এটা তোমরা কোরবানির আহ, কিছুদিনের মধ্যে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা, মানে মেডিকেল সায়েন্সের ক্লাস শুরু হওয়ার আগে পেয়ে যাবা। যারা এখানে শুধুমাত্র মেডিকেল সায়েন্সের জন্য ভর্তি হয়েছো, শুধুমাত্র মেডিকেল সায়েন্সের জন্য যারা এখানের মধ্যে ভর্তি হয়েছো, যে তারা কি এতদিন বসে থাকবে? জুলাই মাসে মেডিকেল সায়েন্সের ক্লাস শুরু হবে, অতদিন কি তারা বসে থাকবে? না। আমরা কোশ্চেন ব্যাংকটা তোমরা হাতে পাওয়ার পরে যারা শুধুমাত্র মেডিকেল সায়েন্সের জন্য ভর্তি হয়েছে তাদের জন্য আমরা রুটিন মাফিক কিছু কার্যক্রম শুরু করব। যে আমরা মেডিকেল সায়েন্সের ক্লাস শুরু হওয়ার আগে তাদেরকে এই কোশ্চেন ব্যাংকটার উপরে আমরা ডেইলি কয়েক সেট প্রশ্ন দিব, ওগুলো ওরা সলভ করে ফেলবে। করে করে ওগুলোর উপর আমরা কিছু এক্সাম নিব, যাতে করে মেডিকেল সায়েন্সের ক্লাসগুলো যখন শুরু হবে ততদিনে যাতে তোমাদের মেডিকেল কোশ্চেন ব্যাংকটা যাতে অ্যাটলিস্ট তোমাদের সলভ হয়ে যায়। যারা শুধুমাত্র, যাদের জেনারেল পার্টটুকু অলরেডি পড়া, যারা 46-47-এ যারা বাংলা, ইংরেজি, জিকে পড়ে ফেলছো, তোমাদের ওগুলো পড়া লাগতেছে না, শুধু মেডিকেল সায়েন্সের জন্য পিটিওতে ভর্তি হয়েছো, আমরা মেডিকেল সায়েন্সের যে প্রশ্ন ব্যাংকটা তোমরা হাতে পাওয়ার পর থেকেই, কোশ্চেন ব্যাংক হাতে পাওয়ার পর থেকে আমরা হোপফুলি আগামী 15 তারিখ থেকে হবে, আমরা মেডিকেল সায়েন্সের গ্রুপকে, গ্রুপ বলতে একসাথে থাকবে তোমরা, তোমাদের জন্য কার্যক্রমগুলো শুরু করব। এবং আমরা কিছু কাহুত দিব তোমাদেরকে, কদিন পর পর চ্যাম্পিয়নশিপ হবে সেই কাহুতগুলোর উপরে। সুতরাং কাহুতগুলো প্রপারলি খেললে তুমি পুরস্কার পাবা, টাকা পয়সা পাবা, কোর্স ফির টাকা উঠে যাবে যদি তুমি রেগুলার যদি কাউকে পার্টিসিপেট করো। তো আমরা কিছুটা মজা করার চেষ্টা করব মেডিকেল সায়েন্স নিয়ে, যাতে করে আমাদের খুব বিরক্তিকর যাতে এখানে কোনো কিছু না লাগে। আর এখানে রুটিন নিয়ে আমাদের যে, ও মেডিকেল সায়েন্সে যারা ভর্তি হচ্ছে তোমাদেরকে আমাদের 46-এর রিটেনের কিছু ম্যাটেরিয়াল শেয়ার করে দেওয়া হয়েছে মেডিকেল সায়েন্সের। ওই সিলেবাসটাই মূলত ফলো করা হবে। তবে স্পেশালি সিলেবাসটা অনেক গোছানো, অনেক তোমার অনেক হাইফাই করে ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ, যাতে করে ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যায়, তোমাকে আলাদা করে আর প্যারা নিতে না হয়। অনেকে বলছো ভাই মেডিকেল সায়েন্সে পুরোপুরি ভুলে গেছি, ওইটা দায়িত্ব আমাদের। তুমি ভুলে গেছো, তোমাকে আবার মনে করায় পাশ করাই নিয়ে আসা দায়িত্ব আমাদের। যেহেতু জাহাজে চড়ছো তুমি, জাহাজটাকে গন্তব্যে পৌঁছানোর দায়িত্বটা আমাদের। ওটা আমরা দেখবো, তুমি ভুলে গেছো, এখন তোমাকে মনে করাইতে হবে কেমনে ওটার সায়েন্স আমরা জানি, যেহেতু আমরা আগে ওই জিনিসটা করে আসছি। রুটিন নিয়ে কিছু নির্দেশনা, আহ, তোমরা ওয়েবসাইটে গেলে, আমাদের রুটিন সেগমেন্টে গেলে
তুমি হচ্ছে যে আমাদের রুটিনটা তুমি হচ্ছে যে দেখবা, এরকম একটা রুটিন আছে। এই রুটিনটা তোমরা একটু, এখানের মধ্যে আমরা ঠিক যেভাবে আছে তোমাদের এখানের মধ্যে, এটা একটা আমাদের গুগল শিটে করা আছে। এই গুগল শিটে তোমরা দেখবা, কারণ রুটিনটা তো মডিফাই হইতে পারে যে কোনো সময়। এটা পিডিএফ দেখার দরকার নাই, তুমি হচ্ছে এটা এটা তুমি ঢুকে এখানের মধ্যে দেখবা। আর আমাদের অ্যাডমিন নোটিশটা যদি তুমি যদি ফলো করো প্রপারলি, হ্যাঁ, যদি অ্যাডমিন নোটিস ফলো করো তাহলে তুমি পরদিন কি ক্লাস, কি এক্সাম, আমরা প্রত্যেকদিন অ্যাডমিন নোটিসের মধ্যে এই জিনিসগুলো দিয়ে দেই। তাইলে রুটিনটা তোমরা একটু মেহরবানি করে তোমরা ওয়েবসাইটের মধ্যে লিঙ্কে ক্লিক করে গুগল শিটের মধ্যে দেখে নিবা। এই রুটিন অনেক আপডেট হবে, কারণ পরীক্ষার ডেট, পরীক্ষা কবে হবে, আমরা আরো ক্লাস বাড়াবো কিনা, রিভিশন ক্লাস অ্যাড হবে কিনা, দু একটা লেকচার বাড়াবো কিনা, সবকিছু ডিপেন্ড করে পরীক্ষা কবে হবে। তাহলে এই রুটিনটা একদম করোনা দেশের মতো না, যেটা চেঞ্জ করা যাবে না এরকম না। রুটিনটা অবস্থা বুঝে ব্যবস্থা। পিটুয়ে থেকে তুমি কোনো কিছু কম পাবা না, বেশি বেশিই পাবা। তাহলে বেশি বেশি পাওয়ার জন্য তোমাকে ফলো করতে হবে জিনিসটা। কিছু করতে না পারে অ্যাডমিন নোটিসটা ফলো করো। অ্যাডমিন নোটিসের মধ্যে আমরা বলে দিব যে পরদিন কি ক্লাস, কোন টপিকের উপর এক্সাম, কোন কোন প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, অ্যাডমিন নোটিসের মধ্যে দিয়ে দেওয়া হবে। ওই অ্যাডমিন নোটিসটা খুব ভালো করে ফলো করবা টেলিগ্রাম সাপোর্ট গ্রুপের মধ্যে। এটা ফলো করলে তুমি আমাদের সাথে ট্র্যাকে থাকবা। তুমি যেরকম হওয়ার কথা ডিসাইড করবা, তুমি সেই মানুষটাই হইতে পারবা আসলে। তার মানে এটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, তুমি কি হইতে চাও। তুমি যে বিসিএস ক্যাডার হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নাও, তাহলে তুমি এটা হইতে পারবা। আমাদের কাজ হচ্ছে তোমার যে লক্ষ্য, তোমার যে গন্তব্য, সেটা পৌঁছাতে তুমি যত সহজে পৌঁছাতে পারো, তা প্রপার গাইডলাইন দেয়া। তো আমি আশা করব তোমরা প্রত্যেকেই এই গাইডলাইনগুলো ফলো করবা। পিটু এর সাথে তোমাদের জার্নি অনেক আনন্দদায়ক হোক, আমরা এই প্রত্যাশা করি। আমার সেশনটা আমি এখানে শেষ করতেছি।